আমাদের কমান্ড চালাইতে হয় সেটা কিভাবে চালাবো বা কিভাবে এক্সপ্লোর করব সবচেয়ে বড় কথা, ওই জিনিসটার দিকে ফোকাস করছিলাম। কারো কোনো জিজ্ঞাসা বা কোনো কোশ্চেন, কোনো কোয়েরি কাজ করতে গিয়ে মনে আসছে, এরকম কি কিছু আছে? কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? যদি না থাকে তাহলে আচ্ছা, আমি একটা কথা আগে একটু বইলা নিই। সেটা হচ্ছিল, দেখেন কমান্ড অনেক আছে। হ্যাঁ, আপনি কখনোই প্র্যাকটিক্যালি কমান্ড মুখস্থ করতে পারবেন, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। দু চারটা কমান্ড আছে কি ওটা কি রেগুলার কাজ করতে করতে চলে আসে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি বলেন যে আমি কমান্ড মুখস্থ করা শুরু করব কালকে থেকে বসে বসে, এইটা আপনার জন্য কোয়াইট ইম্পসিবল, এবং আপনি এই জিনিসটা পারবেন না এট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে যে জিনিস পারবেন না সেটার দিকে তো ফোকাসড হয়ে লাভ নাই। তার থেকে ভালো কি, আমরা থ্রো আউট দ্য কোর্স, একটা হচ্ছে আপনাদের আমি হেল্প, মানে ফিচারটা কিভাবে ব্যবহার করবেন সেটা গত ক্লাসে দেখা দিছি। আপনার কমান্ডটা লাগতেছে কেন সেইটা জানেন, ওইটা যদি জানতে পারেন তাহলে কমান্ড সামহাও আপনি খুঁজে পাবেন। আর গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিছিলাম উদ্দেশ্য ছিল একটাই, যে আপনি এক্সপ্লোর করলেন, প্লাস 20টা কমান্ড অ্যাটলিস্ট, কেউ যদি পারেন আরো বেশি করলেন সেটা আরো ভালো কথা, সেই 20টা কমান্ড আপনি লিখে রাখলেন। এই যেমন আজকে আমরা একটা কাজ করব, এটার নাম হচ্ছে ইনিশিয়াল কনফিগারেশন নামে এটা পরিচিত। এটা বিভিন্ন নামে আসলে পরিচিত। ইনিশিয়াল কনফিগারেশন বলে অনেকে, অনেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশন বলে, অনেকে হাইজেনিক কনফিগারেশন বলে। এটা বিভিন্ন জায়গায় একই কথা, বিভিন্ন নামে পরিচিত। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, একটা নতুন সিসকো রাউটার নিলেন, বা একটা সিসকো সুইচ নিলেন, বা একটা সিসকো ফায়ারওয়াল নিলেন, বা যে কোনো ডিভাইস নিলেন। এইটাকে প্রথমে কিছু কনফিগারেশন করতে হয় বা করা উচিত, যেই কনফিগারেশন গুলো অ্যাকচুয়ালি রাউটারে সরাসরি রাউটিং এর কাজে না, বরঞ্চ আপনি এই যে আপনার কোম্পানির জন্য যে রাউটারটা আছে বা সুইচটা আছে সেটাকে ম্যানেজ করার জন্য কাজ করতেছে। যেমন ধরেন, আমি এক্সাম্পল বলি, একটা পাসওয়ার্ড দেওয়া, কারণ পাসওয়ার্ড ছাড়া যদি রাউটার আপনি রাখেন, এটা হ্যাক হইতে সেকেন্ডও লাগবে না, রাইট? সো এটাকে সিকিউর করা, এটাকে হার্ডেনিং করা ডিভাইসটাকে আপনার কোম্পানি বা আপনার পলিসি অনুযায়ী, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো আমি একদম বেসিক একটা ইনিশিয়াল কনফিগারেশন স্টাইল আপনাদের দেখাবো আজকে। সো এই যে ক্লাসটা আমরা করব, এখানে মনে করেন আমাদের প্রায় 10-15টা কমান্ড ইউজ করা হবে। তো এই 10-15টা কমান্ড যদি আপনি লিখে রাখেন, হুম, আপনার পার্সোনাল একটা ওয়ার্ড ফাইলে আপনি লিখতেছেন থ্রু আউট দ্য কোর্স, আপনি দেখবেন কোর্স শেষে আপনার কাছে 1-150 কমান্ড জমা হয়ে যাবে। তো 150 কমান্ড যদি আপনার কাছে জমা থাকে, আর আপনি ওটার ইউজেস যদি জানেন, তাহলে প্রফেশনাল লাইফের শুরুতে, যেহেতু আপনারা সিসিএনএ করতেছেন, সো ধরে নিচ্ছি আপনারা প্রফেশনাল লাইফের শুরুতে আছেন, বা আপনাকে যদি ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয় যে শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই কমান্ডটা আমরা কেন ব্যবহার করি, কোথায় ব্যবহার করি, কি কারণে ব্যবহার করি, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি খুব সাবলীল ভাবে বলতে পারবেন, রাইট? আপনি ব্যবহার করেন নাই, আতা গাছের তোতা পাখির মতো মুখস্থ করছেন, তাহলে ওই জিনিসের উত্তর আসলে সাবলীল আসবে না। এটা বোঝা যায়, যারা ইন্টারভিউ বোর্ডে বসে যদি প্রফেশনাল হয়ে থাকে, সে বুঝতে পারে আপনি মুখস্থ করে বলতেছেন নাকি আপনার মধ্যে থেকে জিনিসটা সাবলীল ভাবে আসতেছে। তো দুইটার কিন্তু পার্থক্য আছে। এনিওয়ে, সো আমরা আজকে ইনিশিয়াল কনফিগারেশনে যাই। ইনিশিয়াল কনফিগারেশন করার জন্য আমি ফার্স্ট একটা রাউটার নিচ্ছি। উম, আমি তার সাথে কানেক্ট করতেছি একটা সুইচ, এর সাথে একটি কানেক্ট করতেছি, ধরেন আমি একটি কম্পিউটার। আমাদের আরেকটা ল্যাপটপ লাগবে, মানে মূলত আমি ল্যাপটপটা থেকে রাউটারটা কনফিগার করব। সুইচটা আপাতত আমি কনফিগার করবো না। ইনিশিয়াল কনফিগারেশন আসলে মোর ওভার প্রত্যেকটা ডিভাইসের জন্য সেম হয়। আমি একটা ডিভাইসে দেখাবো। সো বাকি যত আপনার নেটওয়ার্কে যত ইন্টারমিডিয়ারি ডিভাইস থাকবে, সবগুলোর জন্য কনফিগারেশন উইল বি সেম। আচ্ছা, আমি ভুল কেবল নিছি, অ্যাকচুয়ালি আমাদের স্ট্রেট থ্রু কেবল নেওয়া উচিত।
আমরা একটা কাজ করি, এই ফাস্ট ইথারনেট পোর্টটাও চেঞ্জ করে নিই, আমরা বরঞ্চ একটা গিগা পোর্ট ইউজ করি। মানে সাথে একটা জিনিস এর আগেও দেখাইছিলাম হয়তো, যে কিভাবে আপনি কম্পিউটারে পোর্ট চেঞ্জ করতে পারেন ইন প্যাকেট ট্রেসার। সো আমি কম্পিউটারটায় যাই, কম্পিউটারটায় বন্ধ করি, এই পোর্টটা হচ্ছে 100 এবির পোর্ট, এটাকে সরাই ফেলি। গিগাবিট পোর্ট হচ্ছে কপার গিগা ইথারনেট, এটা কানেক্ট করি, পিসিটাকে আবার অন করে দেই। এখন এটা শুড বি গিগা, আমরা এখানে ইউজ করব ক্রস ওভার কেবল, কারণ দুটোই লেয়ার 3 ডিভাইস। ওকে ফাইন। সো আমাদের এখন গিগা পোর্টে কানেক্ট হয়েছে, দ্যাটস গুড। আমরা এবার একটা কাজ করি, এই ল্যাপটপের সাথে কনসোল কেবল কানেক্ট করি। খুব সিম্পল একটা কনস্ট্রাকশন, রাইট? আমরা এখন চলে যাই ডেস্কটপ, টার্মিনাল, এন্ড টার্মিনালে যে আমরা ওকে করি। আপনারা লেখা দেখতে পাচ্ছেন? আমি জি স্যার। যতটা পারছি আসলে ফন্টের বড় করার চেষ্টা করছি, এর থেকে বেশি বড় করলে আবার আমার জন্য দেখতে সমস্যা হবে। তো আমি কোন মুডে আসছি এখন? সিএলআই মোডে। সিএলআই মুডে আছি, বাট রাউটারে ঢুকছি অলরেডি কনসোলে। এক্সাক্ট মোডে স্যার। ইউজার এক্সাক্ট মোড, ওকে, বা এক্সাক্ট মোডও বলতে পারেন। শোনেন, আপনি যখন ছোট, আপনাকে প্রশ্ন এগুলোই করবে। আপনাকে এখন প্রশ্ন করবে না যে বিজেপির কয়টা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট আছে, এই অনুযায়ী কোশ্চেন হয়। সো ফোকাস অন ইওর, মানে আপনার যে লেভেল, সেই লেভেলের দিকে ফোকাসড হন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং। এনিওয়ে, এখন আসি আমি প্রিভিলেজ মোডে বা এনেবল মোডে। আমি এখান থেকে চলে যাব কনফিগার টার্মিনালে, কনফিগার টার্মিনাল, ওকে। আচ্ছা, এখন আমি ইনিশিয়াল কনফিগারেশনের প্রত্যেকটা জিনিস আপনাদের বুঝায় বুঝায় বলতেছি। আমাদের এই জিনিসটার নামটা কি দেখাচ্ছে? রাউটার। রাউটার। আপনার কোম্পানিতে 20টা রাউটার থাকতে পারে, দুইটাও থাকতে পারে। তো আপনি প্যারালালি যদি দুটো রাউটারে কাজ করেন, সবই যদি রাউটার দেখায়, আপনি কনফিউজড হয়ে যাবেন না আপনি কোন রাউটারে কাজ করতেছেন। জি স্যার। রাইট। সো আপনার প্রথমেই যে কাজটা করা উচিত, মানে হাইজেনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা ইনিশিয়াল কনফিগারেশনে, সেটা হচ্ছে রাউটারের নামটা বাই ডিফল্ট যেন রাউটার না থাকে সেটার ব্যবস্থা করা উচিত। এটা একটা হোস্ট নেম আমরা বলি। যেমন ধরেন, হোস্ট নেম জিনিসটা কি, এটা আপনার কম্পিউটারে আছে। কি কেমন? যেমন ধরেন, আমারটা কোথায় আছে, সেটিংসে যদি যাই কম্পিউটারে, হ্যাঁ, আমার কম্পিউটারের নামটা সম্ভবত রয় ল্যাপটপ নেমে আছে। এই দেখেন, ওই ছিল, দেখা গেল, এই সিস্টেমে যাই, এই যে রয় ল্যাপটপ এইচপি এই নামে আছে। বাই ডিফল্ট কিন্তু এটা ছিল না, আমি এই কম্পিউটারটা রিনেম করছি, রিনেম করে তারপর এটার নাম দিছি রয় ল্যাপটপ এইচপি। সো এইটা হচ্ছে আমার কম্পিউটারের হোস্ট নেম। মজার বিষয়গুলো দেখেন, এই হোস্ট নেমটা, আমার ল্যাপটপটা তো এখন আমার রাউটার থেকে ডিএসসিপি তে কানেক্টেড। সো আপনি ডিএসসিপি তে যদি হোস্ট নেমে যান, এটা দেখতে পারবেন। যেমন ধরেন, আমি এআরপি থেকেও দেখতে পারার কথা, এআরপি তে হোস্ট নেম দেখায়, এই যে দেখছেন। এবং আপনি আমার কম্পিউটার আইপি 7, আপনি এটা আইপি ডিএসসিপি থেকেও দেখতে পারবেন। কিছু কিছু ডিভাইসে দেখায়, কিছু কিছু ডিভাইসে দেখায় না, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু বেসিক্যালি আমার আমার কম্পিউটার ল্যাপটপটা কি হয়েছে এখন, আলাদা করে আইডেন্টিফাইড। ওকে, আলাদা করে কিন্তু আইডেন্টিফাইড। এখন মনে করেন আপনার সেম মডেলের দুইটা মোবাইল আছে, যেমন এইখানে এই যে দেখাচ্ছে দেখেন, টেকনো স্পার্ক। আচ্ছা, দুইটা মডেল ভিন্ন, বাট বেসিক্যালি যদি টেকনো স্পার্ক মোবাইল হইতো, তাহলে ওর একই নামে দেখাইতো, তাহলে আমরা আলাদা কিভাবে আইডেন্টিফাই করতাম? সেরকম আলাদাভাবে আপনি যদি হোস্ট নেম দিয়ে রাখেন, তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধে। এটা হচ্ছে ব্যাপার। সো রাউটারের পরিভাষায় বা কম্পিউটিং সিস্টেমের পরিভাষায় ব্যাপারটা হচ্ছে হোস্ট নেম। তো হোস্ট নেমের কমান্ড কি হওয়া উচিত? ধরেন আমি যাই, শিফট কোশ্চেন দিলাম, দেখেন
একটা কমান্ড আছে, নাম হচ্ছে হোস্ট নেম। আপনি একটু পড়লেই কিন্তু পাবেন, ঠিক আছে? সো হোস্ট নেই, ওকে, ভালো কথা। তারপর কিভাবে দিতে বলছে? ওয়ার্ড আকারে দিতে বলছে। ধরেন আমি দিলাম বায়োনিক, আমি একসাথে লিখতে হবে যেহেতু, যদি একসাথে লিখতে না চান, মানে স্পেস দিয়ে লিখতে চান, তাহলে এইভাবে দিতে হবে, ইনভার্টেড কমার ভিতরে। হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। বায়োনিক স্পেস দিলেন কোর, স্পেস দিলেন আরটিআর, আমরা সংক্ষেপেই লিখি, এভাবে দিতে পারেন। কিন্তু এই জিনিসটা, এই যে স্পেস অ্যালাউড করবে না। তো তখন আপনারা কি করতে হবে? এটার জন্য যে বেস্ট ওয়ে সেটা হচ্ছিল, আপনি এরকম মাইনাস ব্যবহার করতে পারেন, অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। ইন জেনারেলি আমরা এটাই করি। হ্যাঁ, ইন জেনারেলি আমরা এটাই করি। অনেকে আবার, যারা ওই যে একদম সফটওয়্যার মানে কম মানে প্রোগ্রামিং শিখে আসছে, প্রোগ্রামিং এর একটা পরিভাষায় হচ্ছে এরকম, যে ওরা এইভাবে লিখতে পছন্দ করে। কিরকম? মানে এটা প্রোগ্রামিং এর মানে ল্যাঙ্গুয়েজ এর কনটেক্সট লিখার কনসেপ্ট। সেটা হচ্ছে এই বায়োনিক এইভাবে লিখলো, কোরের সিটা বড় হাতে লিখলো, আর টিয়ারটা মনে করেন এইভাবেই না, এইভাবেও দেয় অনেকে। তা আপনার যেভাবে ফ্লেক্সিবল, হ্যাঁ, আমরা সাধারণত এইভাবে দেই, আপনি বুঝতে পারলেই হইলো। এটার কোনো আসলে বাধা ধরা এরকম নিয়ম নাই, আপনাকে ড্যাশ দিতে হবে, মাইনাস দিতে হবে, আপনি যেভাবে ফ্লেক্সিবল সেভাবে দিতে পারেন। সো হোস্ট নেম কনসেপ্ট ক্লিয়ার। এখন সুবিধা কি হইলো? আমার কোর রাউটার ধরেন একটা, যদি মাল্টিপল হয় তাহলে আমি কোর 1 কোর 2 এইভাবে লিখবো। আমার অন্য রাউটার গুলোকে আমি অন্য নামে আইডেন্টিফাই করব। তাইলে আমি যদি 20টা রাউটারের একই সাথে কাজ করি, আমার কি কনফিউশন হওয়ার ইয়াটা কমে যাবে না, যে আমি কোন রাউটারে আসলে কমান্ড দিচ্ছি? রাইট? আমাদের কিন্তু এইভাবে সব রাউটার এইভাবে আইডেন্টিফাইড। ওকে, গেল প্রথম একটা কাজ করলাম, কি করলাম? হোস্ট নেম কনফিগার। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আগে একটা জিনিস দেখায়নি, না দেখাইলে আবার সমস্যা। সেটা হচ্ছে শো রানিং কনফিগ, এটা একটা কমান্ড। মানে রানিং কনফিগারেশন কি আছে, এটা এই কমান্ডটা দিলে আমরা দেখতে পারবো। সো এই যে আমি কনফিগার করছিলাম হোস্ট নেম বায়োনিক রাউটার, এই কথাটা এখানে লিখা হয়েছে, এটা কিন্তু আগে ছিল না, এটা আগে ছিল না। এখানে আরো অনেক জিনিস আছে অলরেডি, বাট এই কথাটা মাত্র নতুন লেখা হয়েছে। আমি আবার কনফিগার মুডে, গ্লোবাল কনফিগার মুডে চলে যাই, গেলাম, সেম জিনিসটা আমি যদি এখানে শো রানিং কনফিগ লিখতে যাই, এটা কাজ করে না। কারণ শো বলে কমান্ড, কোন কমান্ড ইসেতে নাই, কি বলে, কনফিগারেশন মুডে নাই। তো শো কমান্ডটা কোন মুডের কমান্ড? স্যার প্রিভিলেজ প্রিভিলেজ মুডের মোডে। কমান্ড। আর আমরা আছি এখন কোন মুডে? কনফিগার মোডে। কনফিগারেশন মুডে। সো ডিফল্ট ভাবে নিয়মটা হচ্ছে যে আপনি যদি প্রিভিলেজ মুডের কোনো কমান্ড চালাইতে চান, তাহলে আপনাকে প্রিভিলেজ মুডে ব্যাক করতে হবে। এখন বারবার এরকম ব্যাক করা, আসা যাওয়া, এটা খুব কঠিন না? তো এর জন্য সিসকোতে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হচ্ছে, আপনি যদি ডু বসায় দেন, ডু বসান, আর আপনার মূল কমান্ডটা যেটা প্রিভিলেজ মোডের কমান্ড ছিল, কমান্ডটা কি ছিল? শো রানিং কনফিগ, রাইট? সো আমি ওই শো রানিং কনফিগ এই কথাটাকে যদি কপি করে নিই এখান থেকে, এবং ডু এর পরে বসায় দেই, তাহলে কিন্তু আমি কনফিগারেশন মোডের থেকেও কি করতে পারবো? প্রিভিলেজ মোডের কমান্ডে রান করাইতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা সংক্ষেপে যেটা করি সেটা হচ্ছে ডু শো রান, এই মানে শো বলতে এসএইচ, রানের রান, ইউনিক, ওই যে ছোট কমান্ড চালানো যায়, তো ছোট কমান্ড চালাই এই কাজটা করে ফেলি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এইবার আসি আরেকটা জিনিসে, সেটা হচ্ছিল, আমাদের তো দেখেন, আপনি ঢুকছেন কিভাবে? আপনি ঢুকছেন প্রথমত কনসোল কেবল দিয়ে, কনসোল কেবল দিয়ে আপনি ঢুকছেন কোথায়? ইউজার এক্সাক্ট মুডে, রাইট? জি তারপরে আসছে কি? প্রিভিলেজ মুড, রাইট? এখন এই মুডগুলোর জন্য আপনার কি করা উচিত? পাসওয়ার্ড দেওয়া উচিত প্রত্যেকটা লেয়ারের জন্য।
আপনি কি মানে যখন বাসার থেকে বের হন কি করেন? প্রথমে হয়তো রুমের দরজাটা লাগান, তারপর বাইরের গেটটা লাগান, এইভাবে বেরোন না? নাকি শুধু বাইরের গেটটাই লাগায় চলে যান? নিশ্চিতভাবে করেন না। কারণ কি? তাতে মোর সিকিউর হয়, রাইট? ডাবল লেয়ার সিকিউরিটি। তো আমরা এখানে এরকমই করলাম। কি করলাম? প্রথমে হচ্ছে হলো আমরা এই যে এনেবেল মুড, হ্যাঁ, এনাবেল এনাবেল বা প্রিভিলেজ মুড যেটা, তার জন্য একটা পাসওয়ার্ড সেট করলাম। আমরা পাসওয়ার্ড সেট করতেছি, সিক্রেট সেট করতেছি না। কেন করতেছি না এটা বলতেছি। তা আমি এনেবেলের পাসওয়ার্ড দিলাম, আমরা আপাতত সহজ দেই, কিন্তু নিয়ম হচ্ছে, পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হচ্ছে অন্তত পক্ষে 12টা সিম্বল হবে, এবং সবগুলা শুধু টেক্সট হবে না, টেক্সট, নিউমারিক এবং ওই যে সাইন, তিনটার কম্বিনেশনে হবে। আবার অ্যালফাবেটও কি হবে, বড় ছোট হবে। এই কম্বিনেশনে পাসওয়ার্ড তৈরি করা উচিত, এবং যা কেনা ডিকশনারিতে ম্যাচ করবে না। মনে করেন আপনি অ্যাপেল লিখতে চাইলেন, সাইন দিয়ে অ্যাপেল লিখলেন, @PLE, এটাও কিন্তু স্ট্রং পাসওয়ার্ড না। পাসওয়ার্ডের কনসেপ্ট হচ্ছে 12 ক্যারেক্টার হওয়া উচিত অ্যাটলিস্ট, নম্বর 1। নম্বর 2, এটা আলফা নিউমেরিক এবং সাইন, এই তিনটা জিনিসের কম্বিনেশনে হওয়া উচিত। এবং অ্যালফাবেটের ক্ষেত্রে বড় ছোটর কম্বিনেশন হওয়া উচিত, এবং কোনোভাবেই যেন সেটা ডিকশনারিতে ম্যাচ না করে। এই তিনটা জিনিস মাথায় রাখা উচিত। কিন্তু আমাদের ক্লাসের সুবিধার্থে এখন আমরা ওই রুলসটাকে মানে ইয়া করে, সেটা হচ্ছে লিখলাম বায়োনিক, ধরেন 1, এটা দিলাম হচ্ছে আমি প্রিভিলেজ মোডের পাসওয়ার্ড। আচ্ছা, আমি শিওর হই পাসওয়ার্ডটা কি ঠিক হয়েছে কিনা। এক্সিট করলাম। প্রথম করে প্রথম হচ্ছে যে শো রানিং কনফিগ কমান্ডটা আবার চালাই। এই কথাটা তো আমি মাত্র লিখছি, তাহলে আসা উচিত, আসছে, গুড। এবার আরো এক ধাপ আমি এক্সিট করি। আচ্ছা, এক্সিট করছি। এখন আমি যদি এনেবল দেই, লুক এট দিস, আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। আমি পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখন এনেবল মুডে যাইতে পারবো না, প্রিভিলেজ মুডে যাইতে পারবো না। সো আমি পাসওয়ার্ডটা জানি, বায়োনিক 1 দিলাম। এই যে পাসওয়ার্ড সেট করলাম, কেন ব্যাক করলাম, কেন আসলাম? কারণ আমি একই সাথে পাসওয়ার্ডটা যে ঠিক সেট করছি সেটা আমি কনফার্ম হইলাম। একজন রান্না ভালো কার হয় বলেন তো? কে ভালো রান্না করতে পারে? আসলে যে কেউ চাইলেই ভালো রান্না করতে পারে। রান্না করার একটা সবচাইতে বড় সিক্রেট হচ্ছে হলো, আপনি রান্না করতেছেন, মশলা মেশাচ্ছেন, অল্প অল্প করে মেশান, অল্প অল্প তাপে রান্না করেন, এবং প্রতিবার টেস্ট করেন, তারে অ্যাডজাস্ট করেন, ঠিক আছে, আপনার টেস্ট অনুযায়ী, তাইলেই আপনার রান্না ভালো হবে। এটাই হচ্ছে নিয়ম। তাই আমি জাস্ট একটা কাজ করতেছি, তার সাথে কি করতেছি, টেস্ট করতেছি জিনিসটাকে। কেন? কারণ আমি সব দুনিয়া কাজ করে ফেললাম, পরে পাসওয়ার্ড কি হয়েছে আমি ভুলে গেছি, তারপর আমি আর ঢুকতে পারি। তাহলে লাভটা কি হলো? সো ট্রাই, যে আপনি একটা কাজ করলেন, ওই কাজটার সঠিক হয়েছে, আপনি শিওর, পরবর্তী নেক্সট ধাপে আপনি যান। আচ্ছা, আমাদের এনেবলের পাসওয়ার্ড সেট হয়েছে, গুড। এখন আমরা ঢুকছি কি দিয়ে? আমরা কি সরাসরি ডাইরেক্ট এনেবল মোডে চলে আসছিলাম? না, আমরা আসছিলাম অ্যাকচুয়ালি কনসোল দিয়ে। কি দিয়ে? কনসোল দিয়ে ঢুকছিলাম। তাইলে ওই কনসোলের একটা পাসওয়ার্ড থাকা উচিত, রাইট? আচ্ছা, তো কনসোলের পাসওয়ার্ড কিভাবে হয়? কনসোলের পাসওয়ার্ড দেখেন, আমরা যখন শো রানিং কনফিগ দিছিলাম, কোথায় দিছিলাম ফুললি, এই জায়গাটায় স্যার দেখাচ্ছে, এইখানে এই যে স্যার দেখেন, একটু একটু নিচে স্যার। এই যে দেখেন, আমাদের লাইন কন 0 বলে একটা কথা আছে। আচ্ছা, সো এই সিসকোতে আপনি যেগুলো দিয়ে ঢুকতেছেন তাকে বলে লাইন, ওকে? তো আমাদের কমান্ডটা হচ্ছিল লাইন। আমরা শিফট কোশ্চেন দিয়ে দেখে নিতে পারি লাইনের ব্যাখ্যাটা কি। শিফট কোশ্চেন দিয়ে লাইনের ব্যাখ্যা হচ্ছে এই যে কনফিগারেড টার্মিনাল লাইন। তো আমি লাইন লিখলাম। লাইনের পর কি হইতে পারে?
লাইনের অনেকগুলা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে অক্সপোর্ট আছে, কনসোল আছে, টিটিওয়াই আছে, ভিটিওয়াই আছে, এক্স ওয়াই জেড আছে। নিয়ম হচ্ছে সবগুলার এক্সিকিউট করা, দ্যাট ইজ গুড প্র্যাকটিস। তা আমরা আপাতত দুইটা করব, একটা হচ্ছে কনসোল আর একটা হচ্ছে ভিটিওয়াই। তো লাইন কনসোলের জন্য সিওএন লিখলেই হয়, আপনি ফুললি লিখলেন। তারপরে দেখেন একটা জিনিস আসলো, 0 থেকে 0, এই কথাটার অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট একটি লাইন, 0 থেকে 0। 0 থেকে 0 মানে কি? 0 থেকে 0 মানে হচ্ছে যেখানে শুরু সেখানেই শেষ। তার মানে কয়টা? তার মানে হচ্ছে একটা। আপনার কনসোল পোর্ট আছে কয়টা? একটা। তাই হচ্ছে 0 থেকে 0, দিলাম 0, শুধু 0 দিলেই হয়, এন্টার দিলাম। এখন এখানে কিছু কমান্ড আপনি সেট করতে পারেন। তো কি কি কমান্ড সেট করতে পারি? প্রথমত হচ্ছে পাসওয়ার্ডটা সেট করতে পারি। তো আমি পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে বায়োনিক কন, কন ফর কনসোল। ওকে, আচ্ছা। এখন শুধু পাসওয়ার্ড সেট করা ইজ নট এনাফ। মানে আপনি ভাবেন তো একবার, আপনার বাসার বাইরে একটা দারোয়ানকে আইনে আপনি বসাইলেন, ওই সময় আপনার আব্বা বাসায় ছিল না, দারোয়ানরা আপনি নির্দেশ দিলেন, কি নির্দেশ দিলেন? বা আপনি কোনো নির্দেশ দেন নাই, ঠিক আছে, নির্দেশ দেনই নাই, ওরা শুধু বসায় বসেন তুমি এই জায়গায় বসে থাকো, সে কি কাউরে চেক করবে? এখন আপনি এক্সপেক্ট করতেছেন তার উচিত সবাইকে চেক করা, কিন্তু দারোয়ান যদি একটু বুদ্ধি জ্ঞান সম্পন্ন হয় তাহলে সে কাউরে চেক করবে না। কেন চেক করবে না? কারণ হচ্ছে সে জানেই না আপনি আপনার আত্মীয়কে, অপরিচিতকে, সেটা আসলে সে জানেই না। তার কাছে এখন সবই অপরিচিত একমাত্র আপনি ছাড়া। এখন দেখা গেল আপনার আব্বা বাসায় নাই, আপনার আব্বা বাসায় ব্যাক করলো, এবার দারোয়ান শুরু করলো কি ওনারে চেক করা শুরু করলো। এতে আপনার আব্বা বিরক্ত হবে, আপনার আব্বা হয়তো আপনারে বলবে, অজ্ঞতা হয়তো এমন ব্যাপার দাঁড়ায় যেতে পারে যে ওই লোকটার কোনো দোষই নাই, কিন্তু দেখা গেল যে সে নতুন চাকরিটাই হারায় ফেলে। এরকম ঘটনা খুব স্বাভাবিক হইতে পারে। তো আপনি পাসওয়ার্ড দিছেন, ইট ইজ নট এনাফ। পাসওয়ার্ডটা কিসের জন্য দিছেন? তো এটা বলতে হবে যে আমি লগ ইনের জন্য পাসওয়ার্ডটা দিছি, এই যে দেখেন লগ ইন এই কথাটা আছে। ওকে, আচ্ছা, লগ ইন। লগ ইন কিসের জন্য করছেন? লোক ইউজার কোথায় আছে এখন? আমাদের ইউজার এখন আমরা করি নাই, শুধু আমরা লগ ইন এই কথাটা বলে রাখবো আপাতত। আমরা যেহেতু এখনো ইউজার করি নাই, তাই আমাদের জন্য পরবর্তী কমান্ড গুলো আপাতত কাজে লাগবে না, আমরা ডাইরেক্ট লগ ইন দিয়েই কাজ চালাই দিতে পারবো। মানে সেক্ষেত্রে কি হবে? শুধু পাসওয়ার্ডটা চেক করবে। এই যে আমরা কনসোল দিয়ে যখন ঢুকবো তখন সে চেক করবে যে আমাদের পাসওয়ার্ডটা বায়োনিক কন এটা ম্যাচ হলে তারপর আমাদের ঢুকতে দিবে। ভালো কথা। এইবার আসি লাইন ভিটিওয়াই। কিন্তু ভিটিওয়াই তে দেখেন আগের বার 0 থেকে 0 ছিল, কিন্তু এইবার ভিটিওয়াই তে আপনি দেখেন 0 থেকে 15। কেন 0 থেকে 15? কারণ রিমোটলি একসাথে অনেকজন ঢুকতে পারে। তার মানে এখানে টোটাল 16 জন একসাথে কাজ করতে পারবে। 0 থেকে 15 মানে হচ্ছে এইটা। তো 0 থেকে 15 যেহেতু, আমরা সবগুলোর জন্যই সেট করে দিচ্ছি 0 to 15। সেম আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড দিলাম হচ্ছে বায়োনিক ভিটিওয়াই, ভিটিওয়াই। এবং আমাদের অবশ্যই অবশ্যই কি দিতে হবে? লগ ইন দিতে হবে। লেটস ট্রাই, আমরা চেক করে দেখি আমাদের কমান্ড গুলা ঠিক আছে কি। এক্সিট করলাম, এক্সিট করলাম। সো আমার এখন পাসওয়ার্ড চাওয়া উচিত। পাসওয়ার্ড চাচ্ছে কোথায়? একদম কনসোল দিয়ে ঢুকতেই পাসওয়ার্ডটা চাচ্ছে। তো এটার পাসওয়ার্ডটা ছিল বায়োনিক কন, দিলাম। ওকে ফাইন। এবারে এনেবেলের পাসওয়ার্ড চাওয়া উচিত।
সেটা হচ্ছে বায়োনিক ওয়ান। গুড। আমি এনেবল মোডেও ঢুকতে পারছি। এবার আমি যদি শো রানিং কনফিগ দেখি, ফাইন, আমার হোস্ট নেম দেখাচ্ছে, বায়োনিক ওয়ান পাসওয়ার্ডটা দেখাচ্ছে, আমার কনসোলে পাসওয়ার্ডটা দেখাচ্ছে, আমার ভিটিওয়াইও পাসওয়ার্ডটা দেখাচ্ছে, তাই না? ফাইন। এখন পাসওয়ার্ড দেখাচ্ছে, আর আমি ধরেন কাজ করতেছি, আপনি পাশ থেকে দাঁড়ায় দেখা ফেললেন পাসওয়ার্ডটা কি, কিন্তু আপনার পাসওয়ার্ডটা জানা উচিত না। মানে আমি আপনাকে এখনো চাই না আপনি পাসওয়ার্ডটা জানেন। তাহলে এরকম যদি প্লেন টেক্সট আকারে পাসওয়ার্ডটা দেখা যায়, তাহলে তো আপনি বুঝে যাবেন এটা পাসওয়ার্ডটা কি। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কনফিগারে যাওয়া উচিত এবং একটি কমান্ড দেওয়া উচিত। সেটা হচ্ছে সার্ভিস, তারপরে হচ্ছে পাসওয়ার্ড এনক্রিপশন। দিলে কি হয়, টু শো রান দেই, দেখেন আমাদের এনেবলের পাসওয়ার্ডটা এখন সামথিং এলস হয়ে গেছে। মূলত এটা ছিল বায়োনিক ওয়ান, এটা ছিল বায়োনিক কন, এটা ছিল বায়োনিক ভিটিওয়াই। এটা এখন বোঝা যাইব, বোঝা পসিবল আপনার পক্ষে যে এটা ছিল বায়োনিক ভিটিওয়াই? আমি কেন শুরুতে সিক্রেট দেইনি? সিক্রেট দিতে পারেন, আমি বলবো না আপনি দিতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার সুবিধা হচ্ছে আপনি শুরুতে কনফার্ম হয়ে নিতে পারেন এই পাসওয়ার্ডটা আমি এটাই সেট করছি, মিলাই নিতে পারেন। সিক্রেট সেট করলে আপনি এটা মিলাইতে পারবেন না। তো পরবর্তীতে আপনি পাস সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দেন, তাতে সুবিধা হচ্ছে আপনি প্রথমে মিলাইলেন যে হ্যাঁ আমি এ বি সি ডি লিখছি, তারপর আমি ওটা এনক্রিপ্ট করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য ভেরি বিউটি অফ দ্যাট থিং। ওকে। এনক্রিপ্ট করলে আপনার পক্ষে বোঝাও অসম্ভব যে এটার মধ্যে মানে কঠিন, বোঝা কঠিন যে এটার মধ্যে আসলে অরিজিনাল পাসওয়ার্ডটা কি ছিল, আপনি মিলাইতে পারতেছেন না ম্যানুয়াল। ওই যে বললাম, কনসেপ্টটা অলওয়েজ মাথায় রাখবেন এরকম যে আমরা কমান্ড মুখস্থ করব না, বরঞ্চ আমরা কমান্ড বোঝার চেষ্টা করব। এক নম্বর টু, আমরা অল্প কাজ করব এবং অল্প মেলাবো। এটাই সময় লাগুক, বাট এইটাই আপনাকে দিন শেষে সাকসেসের পথে নিয়ে যাবে। অনেকটা ওই কচ্ছপ আর খরগোশের মতো, যে আপনি স্টেডি থাকেন আপনার লক্ষ্যে পৌঁছাবেন। খরগোশের মতো দৌড়াইলেন কিন্তু কিছু দূর রাস্তা পরে যে হারাই ফেলেন তাতে কোনো লাভ হবে না। দিন শেষে আপনি মানে রেসে জিততে পারবেন না বা রেসের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবেন। ওকে। সো আমরা এই পর্যন্ত করলাম। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন। কি বোঝার চেষ্টা করেন? এক্সিট করলাম, এক্সিট করলাম। এখন দেখেন, মনে করেন আপনি আপনার রাউটারে ঢুকতে চাচ্ছেন। এখন এটা যে আপনার রাউটার, এটা আপনি কনফার্ম? আপনি কি শিওর এটা আপনার রাউটার? আপনি কিভাবে বুঝতেছেন? মনে করেন আমি যখন এক্সিট করে একদম কনসোল কেবল দিয়ে ঢুকতেছি, এইটা যে আমার রাউটার এটা আমি কিভাবে বুঝবো? একজন হ্যাকার যখন এটাকে আপনি পাবলিক আইপি দিয়ে লাইভ করবেন, তখন এটাতে সারা বিশ্ব থেকে এটাতে ঢোকার যাওয়ার পসিবিলিটিস থাকতে পারে। তো একজন হ্যাকার ঢুকে গেল, ঢুকে আপনার কিছু ক্ষতি সাধন করলো, আপনি তার বিরুদ্ধে মামলা দিলেন। সে তো কোর্টে যা বলতেই পারে যে আমি তো মনে করছিলাম এটা আমার রাউটার, আমি তো বুঝি নাই এটা ওনার কোম্পানির রাউটার। এমনটা হইতে পারে না? সে কোর্টেই সাক্ষ্য দিয়ে চলে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন। কেমন? যেমন ধরেন, আমি দুটো উদাহরণ দিই। একটা উদাহরণ হচ্ছে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, ঠিক আছে? তো সেইখানে কিন্তু এক ধরনের হলুদ স্টিকার থাকে। সেই হলুদ স্টিকারে বলা থাকে যে এই এরিয়াটা সিসিটিভির ক্যামেরার আন্ডারে আছে বা সার্ভেলেন্সের আন্ডারে আছে। রাইট? মানে এটা দিয়ে আপনি কি প্রুভ করতে চাচ্ছেন? আপনি সিসিটিভি ক্যামেরা লাগাইছেন যেন চুরি না হয়, আর আপনি মাইক দিয়ে ঘোষণা করতেছেন যে আচ্ছা আমরা এখানে ক্যামেরা লাগাই রাখছি। এটা ঝোঁক মনে হচ্ছে না? কিন্তু এটা লাগানো হয় অ্যাকচুয়ালি কি কারণে সেটা আপনার বোঝা বড় দরকার। কারণ হচ্ছে
আপনি কিন্তু যখন ক্যামেরা লাগাচ্ছেন, আপনি কিন্তু আমার ছবি, হ্যাঁ, আমার ছবি কখনোই আপনি ধারণ করতে পারেন না, এটা আপনার অনুমতি নাই। বুঝছেন? তা এখন আপনি কি জনে জনে মানুষের কাছে অনুমতি নিতে থাকবেন না ক্যামেরা লাগাইছেন দেখে? তাই আপনি ওই অনুমতির লটাকে বাই ফোর্সলি ডাউন করতেছেন কিভাবে? ওই যে লিখে যে এইটা, এই এরিয়াটা সিসিটিভি ক্যামেরা আন্ডারে সার্ভেলেন্সে আছে। বরঞ্চ এইটা না যে আমরা চোরে জানাচ্ছি, দেখো বাবা তুমি এসে এখানে চুরি করো না, এখানে ক্যামেরা লাগানো আছে। বুঝছেন ব্যাপারটা? অনেক গাড়িতে, আরেকটা উদাহরণ দিচ্ছি, প্রথম উদাহরণ দিলাম, অনেক গাড়িতে স্টিকার থাকে, বিশেষ করে বিদেশে, যে বেবি ইন দা কার বা এনিম্যাল ইন দা কার। অনেকে আছে বাইরে গাড়িতে হয়তো পোষা প্রাণী নিয়ে যাচ্ছে, বাচ্চা তো বাইরে নিয়ে মানে কারে নিয়ে যাওয়া খুব মানে অ্যাভেলেবল ম্যাটার। এটা কখনোই বাচ্চার সুরক্ষার জন্য না। অনেকে মনে করে এটা হয়তো বেবি ইন দা কার স্টিকার লাগানো হয়েছে বাচ্চার সুরক্ষার জন্য, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে এটা যে দেখেন, গাড়ি চালাইতে কিন্তু কনসেন্ট্রেশন লাগে। হুম। তো একটা লং ওয়ে, সেইখানে একটা গাড়ি যাচ্ছে, তার পিছনে আরেকটা গাড়ি, সেও যাচ্ছে। আর বাচ্চা জিনিসটা কিন্তু কন্ট্রোল করা যায় না। এখন সামনের গাড়িতে যদি বাচ্চা থাকে, সে করলো কি হঠাৎ করে লাফ দিল, লাফ দিয়ে হাত টাত নাড়াইলো, মুখ একটু ভেঙচি কাটলো। এখন যে ড্রাইভার পেছনে আছে, সে হঠাৎ করে এরকম সিনারিও দেখলে ভয় পাওয়া যেতে পারে, বা যে যে বলে না আটকায় ওঠা, ওই জিনিসটা তার সাথে করতে পারে। এখন ওই জিনিসটা যদি তার সাথে ঘটে, সে হয়তো ভুলক্রমে মানে ধরেন চাপ চাপ দেওয়ার কথা এক জিনিস, অন্য জিনিস চাপ দিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলতে পারে। তাই এটা কিন্তু বাচ্চার সেফটির জন্য না। মানে বেবি ইন দা কার স্টিকার লাগায় কোনো গাড়ির বাচ্চা অ্যাক্সিডেন্ট থেকে সেফ হবে এটা পসিবল না। এইটা হচ্ছে পেছনের গাড়িতে যেন এরকম কিছু না ঘটে সেটার জন্য ঘটনা। যে কারণে বাংলাদেশে স্টিকার লাগানো হয় না, কারণ আমরা তো পরের নিয়ে ভাবি না। কিন্তু বাইরের দেশে পরের নিয়ে ভাবাটা খুব কম্পালসারি। তো যে কারণে বাইরের দেশের প্রত্যেকটা গাড়িতে যেখানে বাচ্চা থাকে বা পশু থাকে এরকম স্টিকার লাগানো বাধ্যতামূলক। তো এনিওয়ে, আমার উদ্দেশ্যটা হচ্ছে বলা এই কারণে, কারণ আমরা অনেকে একটা জিনিস সেট করি না রাউটার গুলাতে। খুবই বাংলাদেশে এটা খুবই কমন প্র্যাকটিস হয়ে গেছে এখন। এটা সেট করা উচিত। কি সেট করা উচিত? তার নাম হচ্ছে ব্যানার। ব্যানার কেন সেট করবেন, এটা করলে কি হয় দেখেন। তো ব্যানার সেট করার সবচেয়ে ভালো আইডিয়াটা হচ্ছিল, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে গুগলে যাবেন, গুগলে যে লিখবেন টেক্সট টু আস্কি, অনেক ওয়েবসাইট আসবে। উম, দেখি এটা কেমন। আমাদের জন্য এনাফ। আমরা এখানে একটা কাজ করি দেখেন, এখানে একটা লিখলাম বায়োনিক। ওকে, এই কথাটা লিখলাম। অনেক অপশন আছে, আপনি যে কোনো অপশন নিতে পারেন। আমি দেখি রাউটারের মধ্যে সুন্দর হইতে পারে এমন কোন একটা অপশন নেই। ব্যানার 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 ব্যানার, এই যে ব্যানার, এইটা দিয়ে যদি এন্টার দেই, এই যে দেখেন সুন্দর একটা ইয়া চলে আসছে। আমরা কপি করি এটারে, কপি করে আমি একটা, বা এই যে নোটপ্যাড আছে আমার, নোটপ্যাড প্লাস প্লাস, বা আপনারা নোটপ্যাড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, যে যেটাতে ফ্লেক্সিবল। আমি একটা নিউ ফাইল ওপেন করি। সো আমি পেস্ট করলাম এখানে। আমি এখানে নিচে কিছু টেক্সট লিখে দিলাম। লেটস সে দিস কম্পিউটার সিস্টেম, দিস কম্পিউটার সিস্টেম belongs টু বায়োনিক এলটিডি। ওকে, তারপরে ধরেন আমি এটারে ম্যাচ করানোর জন্য এটা করতে পারি, এগুলোকে আমি
শুরুতে কিছু স্টার দিয়ে দিলাম, সরি শেষে কিছু স্টার দিলাম, শুরুতে কিছু স্টার দিলাম, তাও মিলে নেই, আরেকটা বেশি দিতে হবে, 5টা করে দিয়ে দিই। তারপর এন্টার দিলাম, এন্টার দিয়ে আরেকটা লাইন লিখলাম, দিস কম্পিউটার সিস্টেম বিলংস টু বায়োনিক লিমিটেড, ইললিগাল। আমি মনে হয় বানানটা ভুল লিখতেছি, একটু কারেকশন করে নেই গুগল থেকে। ইলিগাল, ILLE, ইললিগাল, ACCESS, ইজ প্রহিবিটেড, বা আনঅথরাইজড, আরো সুন্দর শব্দ ইললিগাল থেকে, আনঅথরাইজড অ্যাক্সেস ইজ প্রহিবিটেড। এবার আমি মনে করেন এটারে মেলানোর জন্য আবার করলাম কি, আর এটা ইউজ করলাম। এবার এখান থেকে কপি করে এটার শেষের দিকে দিয়ে দিই, সেম টু সেম থাকবে। 1 2 3, 1 2 3, সুন্দর মিলে গেল। এবার এটা কপি করি। ওকে, দেখেন, এবার আবার আমি আমার টার্মিনালে ফেরত যাই। এটার পাসওয়ার্ড ছিল বায়োনিক কন এনেবেল, পাসওয়ার্ড ছিল বায়োনিক 1। এবার আমি কনফিগারে আবার যাব, এবং আমি এইবার যেই জিনিসটা কনফিগার করতেছি সেটা হচ্ছে ব্যানার কনফিগার করতেছি। কি করতেছি? ব্যানার, BA। সো ব্যানারের কমান্ড হচ্ছে ব্যানারই, আপনি এই যে দেখলে চাইলে দেখতে পারবেন, এই যে ব্যানার, প্রতিটা কমান্ড এইভাবে দেখা যায়। হ্যাঁ, ব্যানার কি করতে যাচ্ছেন, লগ ইনের জন্য করতে যাচ্ছেন না এমওটিটির জন্য করতে যাচ্ছেন, দুইটার জন্যই করি, সমস্যা কি? প্রথমে এমওটিটিটা করি, এমওটিডি। তারপরে হলো, আচ্ছা ব্যানার করার একটা নিয়ম আছে, নিয়মটা হলো সিসকোতে ব্যানার করা এটা একটা খুবই জটিল নিয়ম। সেটা হচ্ছে আপনাকে একটা টেক ক্যারেক্টার চুজ করতে হবে, যে কোনো, সেটা 1 2 3 বা ABC, যা খুশি তাই হতে পারে। তবে ক্যারেক্টারটা এমন চুজ করবেন যেটা আপনার ব্যানারের মূল লেখাতে নাই। যেমন ধরেন এখানে কি কোথাও 1 আছে? না স্যার। তাহলে আমরা 1টাকে চুজ করতে পারি, কিন্তু এই লেখার মধ্যে হ্যাশ আছে, তাই না? জি। বা কোলন আছে বা ফুল স্টপ আছে, এগুলো আমরা চুজ করব না। কেন চুজ করবো না বলতেছি। তো ব্যানার MOTD 1 এই কথাটা লিখলাম, লিখে এন্টার দিবেন। তারপরে যেই টেক্সটটা আপনি লিখতে চাচ্ছেন, টেক্সট তো অলরেডি রেডি করছি, এটাই হচ্ছে টেক্সট, রাইট? এই টেক্সটটা লিখেই আবার 1 দিবেন। শুরুতে 1 দিছিলাম, শেষে আবার 1 দিছি। আচ্ছা এবার দেখেন, টু শো রান দেই, পাইছেন ব্যানার? জি স্যার। 1 কথাটা কোথাও আছে? না। আচ্ছা, 1 কথাটা হলো, মানে ওইটা সিসকো নেয় যে ব্যানারের লেখাটা কোত্থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে, এটা বোঝার জন্য। এখন আপনার বোঝার উচিত কেন আমরা হ্যাশ নিতে পারবো না। কারণ হ্যাশ নিলে কি হবে? হ্যাশ নিলে এইটুকু এসে শেষ হয়ে যাবে, মানে এই ব্যানারের মধ্যে শুধু এইটা আসবে, আর বাকি কিছু আসবে না। বুঝতে পারছেন? তো আপনি আজকে দিয়ে এরকম সুন্দর, মানে মানে দেখতে আকর্ষণীয় আপনি করতে পারবেন, ব্যানার তৈরি করতে পারবেন। আপনার যেরকম ডিজাইন আরো সুন্দর ডিজাইন হতে পারে সেটা আপনি করতে পারবেন।
সেটা কোনো ইস্যু না। আপনার লেখা আরো প্রফেশনাল হইতে পারে, এটাও কোনো ইস্যু না। ঠিক আছে, কিন্তু আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে যে আপনি যখন ব্যানার করতেছেন, ব্যানার এবার লগ ইন করি, লগ ইন, ওই যে ক্যারেক্টারটা এমন চুজ করবেন, টুও চুজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি কোথাও এ লিখা আছে, হ্যাঁ এ আমাদের লিখা আছে, এমন কোন একটা ক্যারেক্টার চুজ করবেন যেটা হচ্ছে হলো, আমরা সেফই থাকি ভাই, আমরা সিক্স চুজ করি। সো এমন ক্যারেক্টার চুজ করবেন যেই ক্যারেক্টারটা আপনার মূল টেক্সটে নাই। সো আমি আবার দিলাম পেস্ট, এন্ড সিক্স দিয়ে শেষ করতে হবে যেহেতু শুরুতে সিক্স করছিলাম। দেওয়ায় কি লাভ হলো দেখেন। এবার এন, সরি, এক্সিট করি, এক্সিট করি। প্রথমেই আমি যখন কনসোল দিয়ে ঢুকতে যাব, দেখেন আগে কি আসলো, ওই কথাটা আসলো। কোন কথাটা? যে বায়োনিক, দিস কম্পিউটার সিস্টেম বিলংস টু বায়োনিক লিমিটেড, আনঅথরাইজড অ্যাক্সেস প্রহিবিটেড। আমরা কিন্তু ঢুকিও নাই। এইবার যে হ্যাক করবে বা যদি করে, আপনি তার এগেইনস্টে মামলা দেন, সে তো এটা বইলা পাইসা দিতে পারবে না যে আমি তো ভাবছিলাম এটা আমার রাউটার। কথা বুঝতে পারছেন? এটার আরো একটা সুবিধা আছে, এই ব্যানারের আরো একটা সুবিধা আছে। কি সুবিধা বলেন তো? কারণ এই পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে আর, মানে প্রথমে আপনি হিট করলে প্রথমে ব্যানারটা আসে, ঠিক আছে, তারপরে কিন্তু এন্টার চাপার পরে আপনার পাসওয়ার্ড দেওয়ার সুযোগ আসে। তাই আপনি আরে, কে যদি কেউ এমন হয় যে সরাসরি ব্রুট ফোর্স করতেছে, তাহলে কিন্তু আপনি সেফগার্ড হিসাবে ব্যানার কাজ করে। কারণ আপনাকে আরেকবার ওকে চাপ দিতে হবে, তারপরে আপনার পাসওয়ার্ডের অপশন আসে। সো এই জন্য আপনি ব্যানার কনফিগার করা আপনার জন্য মানে একান্ত বাধ্যগত ব্যাপার। সো আবার আমরা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড হচ্ছে আমাদের বায়োনিক কন, এনাবেল দেই। এবার এটার পাসওয়ার্ড হচ্ছে বায়োনিক ওয়ান। ওকে ফাইন, শো রানিং কনফিগ দেই। অনেক কিছুই কনফিগার করে ফেলছি অলরেডি। আমরা পাসওয়ার্ড সেট করছি, আমরা কনসোলের পাসওয়ার্ড দিছি, আমরা ব্যানার বানাইছি, এমওটিডি প্লাস লগ ইন। হ্যাঁ, আপনি এরকম কনসোলের জন্য আলাদা ব্যানার করতে পারেন, টেলনেটের জন্য আলাদা, মানে টেলনেটে একটা দেখাবে, কনসোলে আরেকটা দেখাবে, বহু কিছু করা সম্ভব। কিন্তু ভাই অনেকে করেই না, বাট আমি বলবো যে অ্যাটলিস্ট কিছু একটা করেন যেন শুরুতে ঢুকতেই দেখায়। ঠিক আছে, এমওটিডি ইজ এ গুড অপশন, লগ ইন ইজ এ গুড অপশন। আচ্ছা, তো গেল গেল গেল। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছিল আমরা প্রথমে এখানে একটু দেখতে দেখতে একসাথে কাজ করি, তাহলে আমাদের এবার সুবিধা হবে। সেটা হচ্ছিল আমরা এই যে দুইটা ইন্টারফেস আছে, এই দুইটা ইন্টারফেসকে চালু করি। আলাদা আলাদা করেও চালু করতে পারি, মনে করেন আমি এইভাবে একটা একটা ইন্টারফেসে যেতে পারি, কনফিগার ইন্টারফেস গিগা ইথারনেট, একটা একটা করে যেতে পারি, অথবা রেঞ্জ যে করে দুটোতে একসাথে কাজ করে ফেলতে পারি। রেঞ্জ গিগা ইথারনেট 0/0/0 থেকে 1। আমি একটু কমান্ডটা দেখাই, 0/0 থেকে 1, তাহলে আমার দুইটা ইন্টারফেস একসাথে সিলেক্ট হবে। আমরা এখানে কমান্ড দিয়ে দিলাম নো শাটডাউন, তাতে কি হবে, আমাদের দুইটা ইন্টারফেসই লাইভে চলে আসবে। ফাইন। এখন আপনি এইখানে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, যে ইন্টারনেট ইন্টারফেস গিগা 0/0/1টা আপনার সুইচের সাথে কানেক্ট। বাট আপনি যখন রিমোটলি কাজ করবেন, এরকম ফিগার কি আপনি সামনে দেখতে পারবেন নাকি? তো আপনার কি করা উচিত, ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/1, এখানে যে আপনার কাজ করা উচিত যেটা, সেটা হচ্ছে একটা ডেসক্রিপশন দেওয়া উচিত। কি দেওয়া উচিত? ডেসক্রিপশন। কি ডেসক্রিপশন দিবেন? আপনি ডেসক্রিপশন দিলেন যে আপলিঙ্ক। কার আপলিঙ্ক? মনে করেন আপনার কোর সুইচ, এটা হচ্ছে আপনার কোর সুইচ। আমি এটা ইনভার্টেড কমার ভিতরে কাজটা করি, কোর সুইচ। দেখেন, ডু শো রান দেই। আপনি এখন
এখান থেকেই দেখতে পাচ্ছেন, ও আচ্ছা, আমার গিগা ইথারনেট 001 তো কোর সুইচের সাথে কানেক্টেড। ওকে, সেম জিনিসটা আমরা এটাতে করি। ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/0, এটাতে আমরা ডেসক্রিপশন দেই। কি ডেসক্রিপশন দেওয়া যায়? ডেসক্রিপশন দিলাম আপলিঙ্ক, মনে করেন এটার নাম দিলাম এমজিটিপিসি। এমজিটিপিসি মানে ম্যানেজমেন্ট পিসি। ওকে, বা আইটিপিসি, যেটা খুশি আপনার নাম দেন। তো এখানে আমরা একটি আইপি অ্যাড্রেস কনফিগার করি এই ইন্টারফেসটা। আইপি অ্যাড্রেস কিভাবে কনফিগার করে? আইপি অ্যাড্রেস, তো আমরা এখানে লিখলাম 192.168.0.1। এর সাবনেট পাস, ডিফল্ট সাবনেট পাস দিলাম 255.255.255.0। ওকে, ফাইন। এখন কম্পিউটার আইপিটা বসাই। স্ট্যাটিক ভাবে বসাতে হবে। 192.168 এই 0.23 হোয়াট এভার একটা দিলেই হয়। আমরা একদম শেষের আইপিটা দিলাম 254। ডিফল্ট সাবনেট পাস কি থাকুক, ফাইন। এখন আমরা দেখি তো এই কপি ল্যাপটপটারে, সরি রাউটারটারে পিং পাই কিনা এই রাউটার থেকে। পিং 192.168.0. কি 1, হ্যাঁ পিং পাই। দেখি তো এখান থেকে আমরা টেলনেট করে ঢুকতে পারি কিনা। টেলনেট 192.168.0.1। ও, ওই যে আমাদের আসতেছে। আমরা এখানে পাসওয়ার্ড দিই তো, বায়োনিক কন দিলে কি ঢুকবো? না, এখন আমাদের কি দিতে হবে? ভিটিওয়াই, কারণ কি আমি টেলনেট করছি। সো আমি কই আসছি? ইউজার মোডে, এনাবেল দিলাম। এটার পাসওয়ার্ড কি? বায়োনিক 1। আমি কোথায় আসছি? আমি চলে আসছি প্রিভিলেজ মোডে। আমি এখানে একটা কমান্ড দেই, শো রানিং কনফিগ দিলাম। পুরোটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমি কি করি? আমি এখান থেকে এটারে কপি করি। কপি করে কি করি? এইখানে পেস্ট করে রেখে দিই। কেন রাখছি একটু পরেই বুঝতে পারবেন। তা আমি ওই যে বলছিলাম গত ক্লাসে, যে আপনি যখন সিসকো নিয়ে কাজ করতেছেন, ইউ শুডেন্ট বি ফিয়ার। বাট আপনি যখন মাইক্রোটিক নিয়ে কাজ করতেছেন, ইউ শুড ফিয়ার, মানে আপনার ভয় পাওয়া উচিত। কেন ভয় পাওয়া উচিত? আমি আপনাকে একটা কাজ দিলাম, কি কাজ? সেটা হচ্ছে গিগাবিট 001 এই ইন্টারফেসটা আপনি বন্ধ করেন। কিন্তু আপনি মনের ভুলে কি করলেন? গিগাবিট 0/0.0 এই ইন্টারফেসে ঢুকে আপনি দিয়ে দিলেন শাটডাউন। হোয়াট উইল হ্যাপেন? দেখেন, শাটডাউন দেওয়ার সাথে সাথে আমার টার্মিনাল আর কাজ করতেছে না। করতেছে? করে না, সে বাউন্স হয়ে ওই যে তার যে সি ড্রাইভের যে রান পাথ, সেই পাতে ফেরত আসছে। আপনি ভুল করলেন, তাই না? আচ্ছা, এই ভুলটারে আবার আমি করি কি, এখান থেকে রিভার্ট করে দিই। দেখেন, সো আমি এই যে 0/0-তে আসি, এটাতে গিয়ে আমি এটাতে আবার নো শাট ডাউন করে। আচ্ছা, এখন এটা করতে পারলাম কারণ আপনার সাথে কনসোল কেবল কানেক্টেড, আপনি ল্যাপটপে আছেন তাই করতে পারছি। কনসোল কেবলটা কেটে দেই, মনে করেন কাজ শেষ, ল্যাপটপ ও নাই। আর আপনার এই পিসিটা আছে 200 কিলো দূরে, রাউটারটা আছে 200 কিলো দূরে একটা অপরটার থেকে। আচ্ছা, ভালো কথা। তো আমরা একটা কাজ করি, ফার্স্ট অফ অল, প্রথমে হচ্ছে আমরা এই কনফিগারেশনটাকে সেভ করি, আবার টেলনেট করে ঢুকি। ঢুকলাম কনসোল, সরি
বায়োনিক ভিটিওয়াই, বায়োনিক ভিটিওয়াই, ইনাবেল বায়োনিক ওয়ান। তো সেভ করার কমান্ড কি? সেভ করার কমান্ড হচ্ছে কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। সেভ হয়ে গেল। অথবা রাইট লিখলেও একই কাজ হয়। সেভ হয়েছে। এখন আবার আমি ওই আগের ভুলটাই করি। কি ভুল? কনফিগার দিলাম, ওকে, কনফিগার দিলাম, দিয়ে কি করলাম, ওই যে ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/0 যে ভুল করে নো শাটডাউন, সরি, শাটডাউন দিয়ে দিলাম। একই রেজাল্ট করছে। আবার সেই ইন্টারফেস হ্যাং হয়ে গেছে। এখন তো ভাই ওই বাঁচানোর রাস্তা আপনার নাই। কি করব? কোনো প্যানিক হওয়ার দরকার নাই। এই রাউটারের কাছে কে আছে তারে ফোন দেন, তারে বলেন ভাই আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু রাউটারটার কাছে যান, যে যে কাজটা করেন, রাউটারের পাওয়ারটা বন্ধ করেন এবং চালু করে দেন। তো সে বন্ধ করলো, চালু করলো, কি হইলো? ইন্টারফেসটা আপ হয়ে গেল। বুঝতে পারছেন? জিনিসটা কি বুঝতে পারলেন? জি স্যার। তার মানে সিসকো নিয়ে ভয় পাওয়ার কিছু আছে, কিন্তু না স্যার। মাইক্রোটিক এই কাজটা আপনি করতে পারবেন না। মাইক্রোটিকে রিস্টার্ট দিলে ও এরকম ব্যাক করবে না। সো রিস্টার্ট দেওয়া তো মোর ইজি, রাইট? যে কাউরে একটু বললেই কিন্তু রিস্টার্ট দিতে পারে। কিন্তু আপনি যদি তারে বলেন যে ভাই তুমি ল্যাপটপ লাগাও, কনসোল লাগাও, অনেক ক্ষেত্রে আপনি এরকম টেকনিক্যাল মানুষ ফিল্ডে পাবেন না। ক্লিয়ার? সো আমরা যেই কনফিগারেশনটা দেখলাম এটাকে বলে ইনিশিয়াল কনফিগারেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশন, অনেকে এটারে হাইজেনিক কনফিগারেশনও বলে। কারো কোনো জিজ্ঞাসা? কারো কোনো জিজ্ঞাসা? সো আপনাদেরকে আমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশনের ফাইলটা দিয়ে দিচ্ছি, প্যাকেট ট্রেসারের ফাইলটা। সো আপনারা এটারে এক্সপ্লোর করতে পারবেন। কি হইলো? আসে না কেন? কি প্যাকেট ট্রেসারের ফাইল তো আগে যাইতো, এখন বানতেছি যায় না কেন?
সো আমি আপনাদের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশনের ফাইলটা দিয়ে দিছি। তাহলে আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশন যেটা আমি করলাম সেম ম্যানারে আপনি আপনার মতো করে করুন। আপনি আপনার মতো ব্যানার ডিফাইন করবেন, আপনি আপনার মতো পাসওয়ার্ড দিবেন, আপনি আপনার মতো ইয়া করবেন। এবং এই যে প্রত্যেকবার আমি যে ব্যাক করে টেস্ট করলাম যে আমি রিমোটলি ঢুকতে পারি কিনা, আমি ইয়া করতে পারি কিনা, দেখেন আমি স্টেজ বাই স্টেজ উপরে উঠতেছি। প্রথম দিন আপনাকে শিখাইলাম কি শিখাইলাম, যে দেখেন আপনি যদি এনিডেক্স চালাইতে পারেন আর হচ্ছে কনসোল কেবল দিয়ে রাউটারে ঢুকতে পারেন, তাহলেই কিন্তু আপনি যেই অফিসে যাবেন সেই অফিসের সিনিয়র যিনিই হোক সে আপনাকে হেল্প করতে পারবে। বাট আপনি কনসোল কেবলই কানেক্ট করতে পারেন না, আপনি এনিডেক্স ইউজ করতে পারেন না, তাইলে তো সে আপনাকে হেল্প করতে পারবে না, রাইট? আজকে আরেকটা লেভেল উপরে নিয়ে গেলাম। কি লেভেল? আপনি আইপি বসে টেলনেট করার ফ্যাসিলিটি দিয়ে দিলেন, ইনিশিয়াল কনফিগারেশনগুলো করে ফেললেন। তাতে আপনার লাভ কি হলো, যে আপনি ওকে একটু সাজায় গুছায় জিনিসটা দিলেন। একদম দিলেই হ্যাকার নাইলে হ্যাক করে ফেলবে। সো আপনি একটু সাজায় গুছায় দেওয়ার ফলে কি হয়েছে, আপনি বললেন ভাইয়া আপনি রাউটারে ঢোকেন, রাউটারে ঢোকার পাসওয়ার্ড এইটা এইটা, ঠিক আছে, আর আপনি এইভাবে ঢুকতে পারেন, টেলনেট করে ঢুকতে পারেন। আমরা ভবিষ্যতে এসএইচ কিভাবে করে সেটাও দেখবো, ঠিক আছে। সো আপনি টেলনেট করে এইভাবে ঢুকতে পারেন, সেই জিনিসটা আপনি রেডি করে দিবেন। এবং এই কনফিগারেশন ফাইলটা সেম ভাবে যেমন লাস্ট হোমওয়ার্কে আপনারা করলেন কি পিডিএফ বানাইলেন, সেম ভাবে কমান্ডগুলো যদি আপনি লিখে রাখেন, হোয়াট উইল বি বেনিফিট, ফিউচারে আপনি যেখানেই সিসকো ডিভাইস পাচ্ছেন আপনাকে ইনিশিয়াল কনফিগারেশন করতে হচ্ছে, আপনার কমান্ড তো রেডি। আপনার কি 1 ঘন্টা লাগবে তখন এই এই কাজটুকু করতে? আমার যেমন আজকে এই ক্লাস করতে এইটুকু বুঝাইতে 1টা ঘন্টা লাগছে। আপনার কি মনে হয় আমার প্রোডাকশনে আমি এই 1 ঘন্টা ধরে এই কাজ করি? নেভার এভার। এটা আমার সর্বোচ্চ কয়েক মিনিটের কাজ, অনলি 1 মিনিট। কেন? কারণ এই কনফিগারেশন আমার রেডি। আমি শুধু ওই বায়োনিকের জায়গায় XYZ কোম্পানি লিখি, দ্যাটস অল। পাসওয়ার্ডের জায়গায় এই জিনিসগুলো চেঞ্জ করি, দ্যাটস অল। তাইলে আপনি কি হবেন, আপনি প্রোডাকশন রেডি হয়ে যাবেন। So, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং। শেখা হলো, প্রোডাকশনের ডেলিভার করার জন্য রেডিও হয়ে গেলেন। ওকে ফাইন। সো আমরা আজকের, দাঁড়ান স্লাইডটা একটু নামাই নেই, এই ল্যাপটপে আবার স্লাইডটা নাই। ওকে, আমরা গত ক্লাসে স্লাইডের এই পর্যন্ত দেখেছিলাম, রাইট? আচ্ছা, তো ওই যে কথাটা বলতেছিলাম গত ক্লাসে, যে সিসকোর মধ্যে 4 ধরনের মেমোরি আছে। একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে ফ্ল্যাশ, একটা হচ্ছে রম, আর একটা হচ্ছে এনবি র্যাম। তো সিসকো যখন স্টার্ট হয় সে রম থেকে বুটস্ট্র্যাপ প্রোগ্রামকে নিয়ে আসে। বুটস্ট্র্যাপ প্রোগ্রাম অ্যাকচুয়ালি সিমিলার টু বায়োস। কম্পিউটার সিস্টেমের যে বায়োস আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেমটা, এখন তার বায়োস ব্যবহৃত হয় না, এখন হচ্ছে ইউএফআই, ঠিক আছে। সো ওইটা যেটা বুটস্ট্র্যাপ প্রোগ্রাম জাস্ট সেম। তার পরবর্তীতে কি লাগে, অপারেটিং সিস্টেম। সিসকোতে এটা থাকে ফ্ল্যাশ ড্রাইভে। সো সেটা আইওএস থেকে, মানে ফ্ল্যাশ ড্রাইভ থেকে আইওএস কে কল করে নিয়ে আসে। এরপরে তার কি লাগে, তার লাগে হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন, যেটা থাকে এনভি র্যামে। এইটাকে ফাইনালি সে লোড করে কোথায়, র্যামে, যেটাকে সে বলে রানিং কনফিগারেশন। তার মানে এখানে কনফিগারেশনের ফাইল হচ্ছে দুটো, একটা হচ্ছে রানিং কনফিগারেশন যেটা র্যামে থাকে, আরেকটা হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন যেটাতে এনভিরামে থাকে। এতে সুবিধা হচ্ছে দুটো, একটা হচ্ছে আপনি একটা কিছু করলেন ইনস্ট্যান্ট ওটার ইফেক্ট হবে, কারণ ওটা যেহেতু রানিং কনফিগারেশন ফাইল হিসেবে এই আপনি রাইট করছেন। দেন আপনি যদি ফিল করেন ইটস অল ওকে, তাইলে আপনি এটাকে এনভিরামে সেভ করতে পারেন। বাট যদি আপনার বিপত্তি ঘটে,
একদম বিপত্তি আবার কোন লেভেলে বিপত্তি? একটা হচ্ছে যে আচ্ছা আমি ফাইলটায় কাজ করছি কিন্তু কাজ হয় নাই, তাহলে আমি ওটারে নো দিয়া তো ডিলিট করতে পারি। কিন্তু এমন হইলো এমন একটা কাজ করছি যার ফলে আমার রাউটার থেকে আমি ডিসকানেক্ট হয়ে গেছি, তাহলে তো আমাকে রিস্টার্ট করতে হবে। তাহলে ওই রিস্টার্ট করে আপনি সেফ হয়ে যেতে পারেন। এই ফ্যাসিলিটিটা আপনি সিসকোতে পাচ্ছেন। ওকে, আমরা নেটওয়ার্ক ফান্ডামেন্টালে কিছু বেসিক নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আলোচনা করছিলাম। তার মধ্যে ছিল রিপিটার। আই হোপ আপনাদের মনে আছে, তারপরে আমি শর্ট করে একবার রিমাইন্ডার দেই। রিপিটার একটি 2 পোর্টের ডিভাইস। বেসিক্যালি এটা সিগন্যালকে রিপিট করে, অ্যাম্প্লিফিকেশন না, রিপিট করে। রিপিট মানে কেমন? একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর সিগন্যাল তার ক্ষমতা হারায় ফেলে, সে তাকে আবার রিজেনারেট করে। রিজেনারেট করে ঠিক আবার যত দূর আসছে তত দূর যাওয়ার শক্তি তার মধ্যে সঞ্চয় করে দেয়। এটা হচ্ছে রিপিটারের কাজ। রিপিটার এখনো ব্যবহৃত হয়। আপনি ফাইবার অপটিক কেবলেও রিপিটার ব্যবহৃত হইতে পারে। অনেকে প্রশ্ন করি যে আমরা কি ফাইবার অপটিকে রিপিটার ব্যবহার করি? উত্তর দেয় না। কি পরিমাণ মুখস্থ করলে পরে মানুষ এই উত্তর দিতে পারে? কারণ সে মুখস্থ করছে এইভাবে যে আমাদের টুইস্টেড পেয়ার কেবল, এটার দূরত্ব কম, ফাইবার অপটিক কেবল দূরত্ব অনেক বেশি, তাই সে মনে করে যে ফাইবার অপটিক কেবলের রিপিটারের দরকার নেই। আসলে ফাইবার অপটিক কেবলের দূরত্ব বেশি, বাট সেটা কত বেশি? 100 কিলো, 200 কিলো, 300 কিলো, আর ধরে নিলাম 500 কিলো। বাংলাদেশ থেকে আমেরিকা এটা কি 500 কিলো দূরত্ব? আপনি সমুদ্র পথে বেকা টাকা করে যদি যান 1000 কিলোরও বেশি, তাহলে আপনার রিপিটার তো লাগবেই, নো ডাউট। ঠিক আছে, সো আমাদের বরঞ্চ আরো ফাইবার অপটিকে বেশি রিপিটার লাগে। ঠিক আছে, মানে অবভিয়াসলি টুইস্টেড পেয়ার কেবলের সাথে কন্ট্রাস্ট করলে কম, কিন্তু ফাইবার অপটিকেও রিপিটার লাগে এবং বেশ ভালো পরিমাণেই লাগে। আচ্ছা, 2, আমাদের হাব। এই হাব আসলে মাল্টিপোর্ট রিপিটার। হাব হচ্ছে কি? মাল্টিপোর্ট রিপিটার। অনেক বইয়ে কনফিউশন আছে, বাট হাবকে আপনি ধরবেন অ্যাজ লেয়ার 1 ডিভাইস। লেয়ার 1 ডিভাইস হিসাবে আপনি হাব ট্রিট করবেন। হাব ব্রডকাস্ট ডোমেনকে ভাঙতে পারে না, ইনফ্যাক্ট কলিশন ডোমেনকেও সে ভাঙতে পারে না। ঠিক আছে, তার মানে 100টা হাব দিয়েও যদি আপনি একটা নেটওয়ার্ক তৈরি করেন, সেটা একটা সিঙ্গেল কলিশন ডোমেন হিসেবে কাজ করবে। ওকে, তার মানে যত একটা জিনিস মাথায় রাখবেন, কলিশন ডোমেন যত বড়, ব্রডকাস্ট ডোমেন যত বড়, আপনার নেটওয়ার্কে প্রবলেম তত। আপনার উচিত কলিশন ডোমেন এই জামানাতে 2026-এ এসে মাথা ব্যথার কারণ না, কারণ আমরা সুইচ ব্যবহার করি, হাব ব্যবহারই করি না। সো কলিশন ডোমেন নিয়ে অত মাথা ব্যথা করতে হবে না। কিন্তু প্র্যাকটিক্যাল জগতে যে আপনাকে ব্রডকাস্ট ডোমেন নিয়ে মাথা ব্যথা করতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে যে ব্রডকাস্ট ডোমেনকে আমি কিভাবে ছোট করতে পারি। ততদিন পর্যন্ত এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করতে হবে যতদিন পর্যন্ত আমরা IP ভার্সন 4 ব্যবহার করব। কারণ IP ভার্সন 6 হচ্ছে আবার ব্রডকাস্ট ফ্রি, তো সেইখানে যে আবার ব্রডকাস্টের সমস্যা নাই। বাট IP ভার্সন 4 আমরা এটা যতদিন ব্যবহার করব ততদিন পর্যন্ত আমাদের ব্রডকাস্ট নিয়ে মাথা ব্যথা করতে হবে। এর পরবর্তীতে আমরা যেই ডিভাইসটা নিয়ে আসলাম সেটার নাম হচ্ছে ব্রিজ। ব্রিজ একটা লেয়ার 2 ডিভাইস। এইটা কলিশন ডোমেনকে ভাঙতে পারে, বাট ব্রডকাস্ট ডোমেনকে সে ভাঙতে পারে না। ব্রিজ কলিশন ডোমেনকে সেপারেট করে ফেলে। এর পরবর্তীতে যে ডিভাইসটা আসলো তার নাম হচ্ছে সুইচ। সুইচ কে বলা হয় মাল্টিপোর্ট ব্রিজ। তার মানে কি? সুইচের প্রতিটা পোর্ট বা প্রতিটা ইন্টারফেস এক একটা আলাদা আলাদা কলিশন ডোমেন। তার মানে সুইচ প্রতি পোর্টে কলিশন ডোমেনকে ভাঙতে পারে, তবে সুইচ ব্রডকাস্ট ডোমেনকে ভাঙতে পারে না। তবে মডার্ন ডেইসের সুইচিং এর মধ্যে অনেকগুলা কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো প্রয়োগ করে আমরা সুইচের মধ্যেও ব্রডকাস্ট ডোমেনকে ভাঙতে পারি। এই মডার্ন ডেইস বলাটাও আসলে খুব বেশি মডার্ন না। মনে করেন যে এই জিনিসও আসছে প্রায় 20 বছর হয়ে গেছে। ওকে, আর হচ্ছে সুইচের মধ্যে এখন এমন ফ্যাসিলিটি আছে যেই ফ্যাসিলিটির মাধ্যমে আমরা সুইচের মধ্যে রাউটিং করতে পারি। তাই যে সকল সুইচে রাউটিং করা যায়,
তাকে আবার আমরা বলি মাল্টি লেয়ার সুইচ বা হাইব্রিড সুইচ। কিছু সুইচ আছে নর্মালি সুইচ কাজ করে লেয়ার 2 তে, বাট রাউটিং এটা হচ্ছে লেয়ার 3 এর একটা জিনিস। তো যেই সকল সুইচে আমরা লেয়ার 2 এর ফাংশন এবং লেয়ার 3 এর ফাংশন দুইটাই কম্বাইনলি ব্যবহার করতে পারি, সেটারে বলে মাল্টি লেয়ার সুইচ। আর ফাইনালি আমাদের আলটিমেট ডিভাইস চলে আসলো, সেটা হচ্ছিল রাউটার। রাউটার প্রতি পোর্টে কলিশন ডোমেনকে ভাঙতে পারে, ব্রডকাস্ট ডোমেনকে ভাঙতে পারে। অনেক সময় প্রশ্ন আসে কেন রাউটার ব্রডকাস্ট ডোমেনকে ভাঙতে পারে? ব্যাপারটা খুব সহজ। রাউটার অ্যাকচুয়ালি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজই করে না, রাউটার কাজ করে আইপি অ্যাড্রেস নিয়ে। আর আমরা যে লেয়ার 2 ব্রডকাস্টের কথা বলি সেটা ম্যাক অ্যাড্রেসের সাথে সম্পর্কযুক্ত। তাই ম্যাক অ্যাড্রেস নিয়ে যে কাজই করে না, তার ব্রডকাস্ট নিয়ে মাথা ব্যথার কথা। ও আইপি নিয়ে কাজ করে। সো আলটিমেটলি ও ওই একমাত্র ডিভাইস যে কিনা ব্রডকাস্ট ডোমেইন এবং কলিশন ডোমেইনকে ভাঙতে পারে প্রতি ইন্টারফেসে। সো অলরেডি কলিশন ডোমেইন এন্ড ব্রডকাস্ট ডোমেইন কি জিনিস এটা বলছি। সো এখানে আবার একটু রিপিটেড হয়েছে। হাব সুইচ রাউটার কি জিনিস এটাও আমাদের বলা হয়েছে। এখন একটা আলোচনায় আসি, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কে যত যাই কিছু করেন তারপরেও তো কলিশন ডোমেইন বা ব্রডকাস্ট ডোমেইন থাকতে পারে। সবচাইতে আগে আসি কলিশন ডোমেইন। তো আপনার ধরেন কেবল বেসড নেটওয়ার্ক বা ইথারনেট নেটওয়ার্ক, তো সেইখানে আপনার কি কলিশন ডোমেইন ছিল না? ছিল। আপনার যখন একদম আর্লি ইথারনেট টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যখন হাব ব্যবহার করা হইতো, তখন তো আমাদের কলিশন ডোমেইন ছিল। তো তখন যখন কলিশন হইতো, তাহলে আমাদের নেটওয়ার্কে কলিশন হইলে কি মানে কলিশন চলতে দিব আমরা? রাস্তার মধ্যে ধরেন আমরা এরকম করি না যে মনে করেন একটা রোডের মধ্যে চলতেছি, মোড়ের মধ্যে একটা গাড়ি আরেকটা গাড়িরে ধাক্কা দিয়ে দিছে, হয়তো ভুল করেই দিছে বাট ধাক্কা দিছে। তারপর দুইজন মারামারি করতেছে রাস্তার মাঝখানে দাঁড়ায়। আশেপাশের মানুষ কি করে? বলে এই তোমরা আরো ঝগড়া করো। কারণ আলটিমেটলি ওরা যদি আরো ঝগড়া করে তাহলে ক্ষতিটা সবার হবে। কেন হবে? কারণ হচ্ছে জাম বাড়বে, রাইট? তা এই জাম কন্ট্রোল করার উপায় কি? রাস্তায় মানুষ কি করে? রাস্তায় মানুষ বুঝায়, বলে ভাই ভাই মাফ করে দেন, ভুল হয়ে গেছে, ওরা হয়তো ইচ্ছা করে ধাক্কা দেয় না, এরকম বইলা যার ক্ষতি হয়েছে তারে শান্ত করার চেষ্টা করে। ও যদি শান্ত হয়ে যায় আলটিমেটলি ঝগড়াটা থেমে যায়, রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়ে যায়, রাইট? বিষয়টা তো এইভাবেই চলে। তো আমাদের ইথারনেট নেটওয়ার্কে যখন হাব ছিল, তখন যখন কলিশন হইতো, এই সিএসএমএস সিডি অ্যাক্টিভেট হইতো, ক্যারিয়ার সেন্স মাল্টিপল এক্সেস উইথ কলিশন ডিটেকশন। সে অ্যাক্টিভেট হইতো। সে অ্যাক্টিভেট হয়ে প্রথমেই দেখতো যে আচ্ছা নেটওয়ার্কে কি কলিশন হয়েছে, ও আচ্ছা হয়েছে, মানে এই যে জন্য বলতেছে ক্যারিয়ার সেন্স, মানে ও কলিশন সেন্স করতে পারতো। তো কলিশন সেন্স হওয়া মাত্র সে প্রতিটা ডিভাইসের কাছে একটা নির্দেশনা পাঠাইতো। কি নির্দেশনা? যে তোমরা ট্রাফিক পাঠানো বন্ধ করো ইমিডিয়েটলি। কারণ কি? ওরা যদি আরো ট্রাফিক পাঠায় তাহলে সংঘর্ষ আরো বাড়বে, কমবে না। তাই ওর নির্দেশনা অনুযায়ী সকল ডিভাইস ট্রাফিক পাঠানো বন্ধ করে দিত। তারপর সে ওয়েট করত যে নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ কলিশন বা কোলাইড প্যাকেট। কোলাইড প্যাকেট কি? যেই ফ্রেমের কোনো পরিচয় নাই। লেট মি এক্সপ্লেন, একটু এক্সপ্লেন করি এই জায়গাটা যে কোলাইড ফ্রেম জিনিসটা কি। আমার মনে হয় আমি একবার বলছি, এখন আমাদের অনেক ক্লাসে গ্যাপ হচ্ছে তো আমার ঠিক খেয়াল থাকে না যে কোন জিনিসটা বলছি কি বলি নাই, তারপরে আমি বলে দিই। নর্মালি একটি ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে 12 ডিজিটের একটা কম্বিনেশন, রাইট? মানে 48 বিট 12 হেক্সা ডিজিট। তো মানে এইটাও একটা কিন্তু ম্যাক অ্যাড্রেস, 1 2 A B C D 3 4 5 6, 1 2 3
6 7, 1 2 3, 1 2 3। সো এইটা আমাদের একটা ম্যাক অ্যাড্রেস, ভ্যালিড ম্যাক অ্যাড্রেস। কারণ ম্যাক অ্যাড্রেসের কম্বিনেশন হবে হেক্সাডেসিমেল, 12 ডিজিট, 48 বিট। ওকে ফাইন। তাহলে এখন আমার প্রশ্ন দাঁড়ায় যায়, এইটা কি ম্যাক অ্যাড্রেস না? এইটাও কিন্তু ওই লজিক অনুযায়ী একটা ম্যাক অ্যাড্রেস। প্রশ্ন দাঁড়ায় যায়, এইটা কি ম্যাক অ্যাড্রেস না? এইটাও কিন্তু ওই হেক্সাডেসিমেল লজিক অনুযায়ী ম্যাক অ্যাড্রেস, তবে এই দুইটার আলাদা একটা পরিচয় আছে। এই সবগুলা এফ মানে কি, এটারে বাইনারিতে যদি কনভার্ট করেন, প্রত্যেকটা হচ্ছে ওয়ান, মানে 48টা ওয়ান। ওকে, সো এইটারে বলে হচ্ছিল ব্রডকাস্ট ফ্রেম। আর এইটাকে বলে কোলাইড ফ্রেম। কোলাইড ফ্রেম বলতেছে কেন? মনে করেন ও ভ্যালিড ম্যাক ছিল, সে আরেকটা ম্যাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, দুইজনেই নিহত হয়ে গেছে। নিহত হওয়ার কারণে তাদের নাম পরিচয় হারায় গেছে। অনেক সময় হয় না, লঞ্চ দুর্ঘটনায় কয়েকটা লাশ পাওয়া যায়, এর মধ্যে কিছু লাশ শনাক্ত হয়, ভালো কথা, কিন্তু অনেক লাশ থেকে যায় এমন যেই লাশ শনাক্ত করা যাচ্ছে না। তো তখন তারে কি বলে? বেওয়ারিশ লাশ। ঠিক কোলাইড ফ্রেম হচ্ছে এমন, যা কিনা হচ্ছে বেওয়ারিশ, তার কোনো নাম পরিচয় নাই, সব জিরো হয়ে গেছে। তো ও কনফার্ম করে যে কোনো কোলাইড ফ্রেম সিএসএমএসিডি নেটওয়ার্কের মধ্যে নাই। তখন সে আবার নতুন করে ট্রাফিক পাঠাইতে সকলের কাছে সিগন্যাল পাঠায়। তো কলিশন ডিটেকশন অনেকটা এরকম ভাবে কাজ করে, আমি যদি আরেকটু অ্যানালজি দিয়ে বুঝাই। মনে করেন একটার চার রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট ঘটছে, ভালো কথা। তো ট্রাফিক পুলিশরা কি করবে? ট্রাফিক পুলিশরা প্রথম কাজই হচ্ছে হলো, ওরা এই জায়গায় গাড়ি আসা বন্ধ করে দেবে। হয়তো গাড়ি এর বলবে যে তোমরা এই বিকল্প পথ ব্যবহার করে যাও, যদি অ্যাভেলেবল থাকে। আর যদি না থাকে, তাইলে সে বলবে চুপচাপ দাঁড়ায় থাকো। তারপর সে তার কন্ট্রোল অফিসে ফোন দিবে। কন্ট্রোল অফিস থেকে ওই যে টোকার আসবে, টোকার বোঝেন তো, ওই যে অন্য গাড়িকে টেনে নেওয়ার জন্য গাড়ি থাকে পুলিশের। তো ওই গাড়ি আসবে, সেই গাড়ি সংঘর্ষে লিপ্ত হওয়া যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোরে তার দিয়া বাঁধবে। তারপর টাইনা রোডের অন্য সাইডে নিয়ে যাবে বা এক ফাঁকা জায়গায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যখন এই গাড়িগুলা পরিষ্কার হয়ে গেল, এইবার তখন যে বন্ধ করে রাখছিল সেই গাড়িগুলোকে আবার চলাচলের অনুমতি প্রদান করবে। আমাদের সিএসএমএসিডি ঠিক এই প্রক্রিয়ায় কাজ করত। করতো বলছি এই কারণে, কারণ আমরা একটা সময় যখন হাব ব্যবহার করতাম, তখন সিএসএমএস সিডির প্রয়োগ ছিল। বাট এই মুহূর্তে আমরা তো হাব ব্যবহার করি না। আমরা কি ব্যবহার করি? আমরা সুইচ ব্যবহার করি। তো সুইচ ব্যবহার করার কারণে এই সিএসএমএস সিডি 2011-র পর থেকে তেমন ভাবে আর ব্যবহৃত হয় না। কারণ এখন আমাদের নেটওয়ার্কে সুইচ ব্যবহার করার কারণে প্রতিটা ইন্টারফেস আলাদা আলাদা কলিশন ডোমেইন। সো সেখানে কলিশন হওয়ার সম্ভাবনা নাই, সহজ হিসাব। যে কারণে আমাদের এখন সিএসএমএসিডি ব্যবহৃত হয় না। কিন্তু দ্বারা আপনি যখন ইথারনেট চিন্তা করতেছেন, কেবল, এইটা একরকম মাধ্যম। আর ওয়্যারলেস সেটা টোটালি আরেক ধরনের মাধ্যম। একটা বিষয় বোঝেন, ওয়্যারলেস কিন্তু অনেক কমপ্লেক্স। আমরা ওয়্যারলেস নিয়ে যখন আলাদা ক্লাস করব, তখন এটার কমপ্লেক্সিটি আরো বেশি বুঝতে পারবেন। বাট এখন আমি আপনাদের সাধারণ জ্ঞানের মধ্যে করে বোঝানোর চেষ্টা করি। একটা সুইচ থেকে একটা কেবল আইনা কম্পিউটারে লাগাইলেন, বুঝছেন? একটা সুইচ থেকে
একটি কেবল একটা কম্পিউটারে এনে কানেক্ট করলেন, এই কম্পিউটার থেকে ডাটাটা সরাসরি সুইচে যাচ্ছে এবং একটা ডেডিকেটেড রাস্তা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, ওই সুইচ থেকে আপনি একটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট আপ করলেন। আচ্ছা, এবং দুইটা কম্পিউটার কানেক্ট করলেন। আচ্ছা, কেবলেও মনে করেন দুইটা কম্পিউটার ছিল, তার মানে কি দুইটা কম্পিউটারের আলাদা আলাদা সুইচে যাওয়ার ডেডিকেটেড দুইটা রাস্তা আছে না? আছে। জি স্যার। এখন সুইচ থেকে একটা অ্যাক্সেস পয়েন্ট আপ করছেন, সেই অ্যাক্সেস পয়েন্ট ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। এবার ল্যাপটপ কানেক্ট করলেন দুইটা। এবার দুইটা ল্যাপটপের কি সুইচে যাওয়ার ডেডিকেটেড রাস্তা আছে নাকি শেয়ার্ড রাস্তা? কোনটা? অবভিয়াসলি শেয়ার্ড, তাই না? জি স্যার। আমি সবসময় একটা জিনিস সাধারণ জ্ঞানে অনেকেই বোঝে না ব্যাপারটা, আমি একটু বুঝাই। সাধারণ জ্ঞানটাতে সমস্যা হয়ে রয়েছে। অনেকেই মানে আমি সাপোর্ট দিতে গেলে যে বিশেষ করে নন টেকনিক্যাল পার্সনদের সাথে আমাদের এই বিষয়টা নিয়ে খুব ইস্যু হয়। সেটা হচ্ছে সে তার কমপ্লেইন সে ওয়্যারলেসে পারফরমেন্স পাচ্ছে না। কিসে পারফরমেন্স পাচ্ছে না? ওয়্যারলেসে পারফরমেন্স পাচ্ছে না। সে কেন পাচ্ছে না, এটার বড় নাম্বার ওয়ান রিজন কোথায় জানেন? নাম্বার ওয়ান রিজনটা আমি আপনাদের বুঝাই। দেখেন, আপনি একটা সুইচ, এই সুইচ থেকে এইখানে দুইটা কম্পিউটার কানেক্টেড, দুইটা ডেডিকেটেড আলাদা আলাদা লাইন, রাইট? সেম সিনারিওটা যদি এমন হয় যে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ, এই আরেকটা ল্যাপটপ, এই একটা সুইচ, তার থেকে মনে করেন একটা এক্সেস পয়েন্ট। এখন আপনার সুইচ থেকে এক্সেস পয়েন্ট কানেক্টেড, আর এইখান থেকে আমি এটা একটু হাতে আঁকি, ওয়্যারলেসে এক্সেস পয়েন্টে কানেক্টেড। ওকে, আচ্ছা। এখন ওয়্যারলেস রাউটার গুলাতে লিখা থাকে না N300, N600, এরকম লিখা থাকে না? দেখছেন? জি স্যার। আচ্ছা, তারপরেও যারা দেখেন নাই, আমি যেমন ধরেন এখানে লিখলাম N300 রাউটার। এই যে দেখেন, এই N300 রাউটার। এই N300 বলতে দোকানে যায় যদি জিজ্ঞেস করেন ভাই N300 এর মানে কি, ও বলবে নর্মাল কথায় এটা দিয়া 300 Mbps লাইন পাবেন। কয়শো এমবিপিএস? 300। এখন এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে 300 হচ্ছে কাগজে কলমে, প্র্যাকটিক্যালি আরো কম। এখন এই প্র্যাকটিক্যালি কত কম, এখানে একটা সাধারণ জ্ঞান প্রথমে কাজ করে। এটা টোটাল ক্ষমতা কত? 300। বুঝছেন? আপনি এই কম্পিউটারটা কানেক্ট করছেন না, এই কম্পিউটারটার সাথে এই এক্সেস পয়েন্টার একটা লিঙ্ক আপ হয়েছে না? তো এইটার সামগ্রিক ক্ষমতা যদি 300 হয়, এইখান থেকে সে যদি 100 গ্রহণ করে ফেলে, তাহলে আপনার বাকি থাকবে কত? 200। এখন এই ওয়্যারলেসে আবার প্রযুক্তি আছে, প্রযুক্তির লিমিট আছে যে এটা কততে কততে রেশিওতে ভাগ হবে। এখন ও নিচে 100, কিন্তু এর জন্য দেখা যাবে রেশিও অনুযায়ী অ্যালোকেশন হবে 150। তাহলে ও কত পাবে? 150। বুঝছেন? আপনি আরো যদি কম্পিউটার কানেক্ট করেন, এইটা এইভাবে কমতে থাকবে, ওই 300-র ভাগটা আরো ভাগ হইতে থাকবে। কেবেলে এটা ভাগ হয় না। কেন ভাগ হয় না? কারণ প্রত্যেকটা কেবেল আলাদা আলাদা। বাট ওয়্যারলেসে এই 300 কিন্তু ভাগ হচ্ছে। আর এই যে ভাগ হচ্ছে, তার মানে কি আপনি ভাগ কখন হয়? আপনি ডেডিকেটেড থাকলে ভাগ হয় না শেয়ার্ড থাকলে ভাগ হয়?
শেয়ার ডেফিনেটলি থাকে স্যার। আপনি যখন শেয়ার্ড আছেন তখন ভাগ হয়। আমরা তো এখনো ওয়্যারলেস ব্যবহার করি না? বরঞ্চ এখন ওয়্যারলেসের ব্যবহার আরো বাড়ছে পূর্বের তুলনায়। তাই আমাদের ওয়্যারলেসের জন্য আলাদা একটা টেকনোলজি কলিশনকে মানে প্রিভেন্ট করে, সেটা হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল এক্সেস উইথ কলিশন অ্যাভয়েডেন্স। প্রথমটা ছিল সিডি, এটা হচ্ছে সিএ। তো এইটার কাজ করার প্রক্রিয়া কি? এইটার কাজ করার প্রক্রিয়া হচ্ছে সে আপনাকে তখনই ডাটা পাঠাইতে দিবে যখন চ্যানেল খালি থাকবে। একটু সহজ করে বোঝানোর জন্য অ্যানালজি বলি। আচ্ছা, ওই যে 4 রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে? অ্যাক্সিডেন্টের জন্য, এটা তো মোড়ে হয়েছে তাই না? মোড়ের অ্যাক্সিডেন্টের জন্য আসলে দায়ী হচ্ছে পুলিশ কর্মকর্তা। কেন? বা ড্রাইভারও হইতে পারে, সে হয়তো সিগন্যাল ভাঙা বের হয়ে গেছে। বাট প্রপারলি যদি সিগন্যাল দেওয়া হয় এবং প্রপারলি ড্রাইভাররা যদি তা ফলো করে, তাহলে কিন্তু মোড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। ট্রাফিক পুলিশরা সাধারণত কি করে? তারা কি সব গাড়িকে সব দিকে যাইতে দেয়? যাইতে দেয় না। কিন্তু তারা কি করে? তারা প্রথমে 3টা রাস্তাকে বন্ধ করে রাখে, একদিকের রাস্তা দিয়ে গাড়ি যাইতে দেয়, কিছুক্ষণ পরে ওকে থামায় দেয়, থামায় দিয়ে অন্য আরেকটা দিক খুলে দেয় যে তোমরা যাও, আবার ওকে থামায়, থামায় আবার আরেকটা দিক খুলে দেয়। এইভাবে কাজ করে। যদি এইভাবে কাজ করে তাহলে কি মোড়ে অ্যাক্সিডেন্ট হবে? হবে না। কিন্তু একটা জিনিস ঘটবে। কি ঘটবে বলেন তো? গাড়ি একটু আস্তে আস্তে যাবে, তাই না বিষয়টা? আচ্ছা, তো আমাদের ওয়্যারলেসে এই প্রযুক্তিটা ব্যবহৃত হয়, যার নাম হচ্ছে সিএসএমএ সিএ। তার মানে সে অ্যাক্টিভলি প্রোঅ্যাক্টিভ। সিডিটা ছিল পোস্ট অ্যাক্টিভ, অ্যাক্সিডেন্ট ঘটার পরে পুলিশ আসবে। আর এখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট ঘটার পূর্বেই পুলিশ অ্যাক্টিভ। সে চ্যানেল খালি থাকলে ডাটা যাইতে দিবে, আদারওয়াইজ যাইতে দিবে না। সো আমার এইখানে কলিশনই হবে না, ও কারণ সে কলিশনকে অ্যাভয়েড করতেছে। এইটা লেয়ার 2-তে কাজ করে। আর সিএসএম এর সিডি ছিল সে লেয়ার 1-এ কাজ করত। সো এইখানে একটা পার্থক্যের টেবিল দেওয়া আছে। যদি দেখেন যে সিএসএম এর সিএ এবং সিডির মধ্যে পার্থক্য কোথায়, মূল কথাগুলি আমি বইলা ফেলছি। বাকি জিনিসগুলো একটু আপনারা মুখস্থ করে নেবেন। এইটা ইন্টারভিউ বোর্ডে বা এই জাতীয় জায়গাতে অনেক সময় আসে। বাট মূল বক্তব্য একটাই, সিএসএম এর সিডি ইথারনেটে ব্যবহৃত হইতো, সিএসএম এর সিএ আমাদের মূলত ওয়্যারলেস প্রযুক্তিতে ব্যবহৃত হয়। সিএসএম এর সিএ হচ্ছে হলো প্রো অ্যাক্টিভ, সিএসএম এর সিডি হচ্ছে পোস্ট অ্যাক্টিভ। সিএসএমএস সিডি অপারেট হয় হচ্ছে হলো আমাদের লেয়ার 1-এ, সিএসএমএস সিএ অপারেট হয় আমাদের লেয়ার 2-তে। সিএসএমএস সিএ সিডি প্রযুক্তিটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে পৃথিবীতে ব্যবহৃত হয় না। সিএসএমএস সিএ প্রযুক্তিটা কিন্তু এখনো পৃথিবীতে এবং সিগনিফিকেন্টলি ব্যবহৃত হয় বিকজ অফ ওয়্যারলেসের ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণ। আপনার নেটওয়ার্কের যদি ট্রাবল শুট করতে হয় আপনাকে, আপনার নেটওয়ার্কে কয়টা কলিশন ডোমেইন আছে, কয়টা ব্রডকাস্ট ডোমেইন আছে, এইটা আপনার জানা থাকা জরুরি। এটা বের করার একটা সুন্দর সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছিল আপনার লেয়ার 3 ডিভাইসকে খুঁজে বের করেন। তা আমাদের লেয়ার 3 ডিভাইসটা কে? রাউটার। এইটা হচ্ছে আইএসপি থেকে আমাদের কানেকশন আসছে। এইটা আমার মাথা ব্যথা না, তাই না? আপনি যদি রেসপন্সিবিলিটি চিন্তা করেন, এটা আইএসপির মাথা ব্যথা, ওটা আইএসপির দিকে থাকে। আমার অফিসের নেটওয়ার্কে আমি যদি বুঝতে চাই আমার কলিশন ডোমেন কয়টা আর ব্রডকাস্ট ডোমেন কয়টা, তাহলে আমি এই যে লেয়ার 3 ডিভাইসটাকে খুঁজে পেলাম। ভালো কথা। এইবার তার যদি আমি নিচের দিকে আসি, এই ডিভাইসগুলো হচ্ছে হাব। কি? এরা হচ্ছে হাব। হাব কলিশন ডোমেনকে ভাঙতে পারে? উত্তর হচ্ছে পারে না। ব্রডকাস্ট ডোমেনকে ভাঙতে পারে? উত্তর হচ্ছে পারে না। তার মানে এইখানে হতে পারে, হতে পারে এখানে
তিনটা হাব আছে, বাট কোলিশন ডোমেন কয়টা? একটাই। ব্রডকাস্ট ডোমেন কয়টা? একটাই। কারণ হাব কোলিশন ডোমেন এবং ব্রডকাস্ট ডোমেনকে ভাঙতে পারেন। আচ্ছা, এবার যদি রাউটারের উপর দিকে যাই, তাহলে এখানে ব্রিজ আছে, তারপরে কি আছে? হাব আছে। ভালো কথা। তো ব্রিজ কি ব্রডকাস্ট ডোমেনকে ভাঙতে পারে? উত্তর হচ্ছে না। তার মানে এটা একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। কিন্তু ব্রিজ কোলিশন ডোমেনকে ভাঙতে পারে। তাইলে কোলিশন ডোমেন এখানে কয়টা? এইটা একটা কোলিশন ডোমেইন, এইটা একটা কোলিশন ডোমেইন, এবং এই যে রাউটারের সাথে কানেক্টেড সেটা আর একটা কোলিশন ডোমেইন, কারণ রাউটার লেয়ার 3 ডিভাইস, রাইট? অ্যাজ লাইক অ্যাজ কম্পিউটার। এবার যদি লেফট সাইডে আসি, এখানে আছে সুইচ, সুইচ এবং সুইচ। সুইচ কি ব্রডকাস্ট ডোমেইনকে ভাঙতে পারে? উত্তর হচ্ছে না। তার মানে আমাদের এখানে একটাই ব্রডকাস্ট ডোমেইন। ভালো কথা। কোলিশন ডোমেইন কয়টা? সুইচ প্রতি ইন্টারফেসে কোলিশন ডোমেইনকে ভাঙতে পারে। তাহলে আমাদের এইখানে একটি কোলিশন ডোমেইন, এইখানে একটি কোলিশন ডোমেইন, এবং এইখানে একটি রাউটারের সাথে যে কানেকশন সেখানে একটি কোলিশন ডোমেইন। তাহলে এইখানে আমাদের টোটাল তিনটা কোলিশন ডোমেইন এবং একটা ব্রডকাস্ট ডোমেইন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, এই যে সুইচ থেকে সুইচ কানেক্ট হয়েছে, এটারে কি আমরা ব্রডকাস্ট ডোমেইন ভাঙে আরেকটা হয়েছে, সরি কোলিশন ডোমেইন আরেকটা হয়েছে না? উত্তর হচ্ছে না। কেন না? কারণ সুইচ তো লেয়ার 3 ডিভাইস না। ট্রাফিক জেনারেট করতে পারে লেয়ার 3 ডিভাইস, নট লেয়ার 2 ডিভাইস, রাইট? সো আমাদের এইখানে সামগ্রিকভাবে কোলিশন ডোমেইন হলো টোটাল 7টা। ব্রডকাস্ট ডোমেইন কয়টা? 3টা। সো এইভাবে আপনার নেটওয়ার্কের পরিস্থিতি যাই হোক, আপনি যদি বুঝতে পারেন আপনার কোলিশন ডোমেইন কয়টা এবং ব্রডকাস্ট ডোমেইন কয়টা, সো প্রবলেমটা কোত্থেকে হচ্ছে ওইটা আপনার জন্য ইজিলি আইডেন্টিফাইয়েবল। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আজকের লাস্ট টপিকের দিকে চলে আসছি। লাস্ট টপিক হলো আমাদের ডিএনএস। যদিও এটা আজকে পড়া উচিত না। কেন উচিত না? কারণ হলো আমরা একরকম টপিকে ছিলাম, এখান থেকে টোটালি এটা 180 ডিগ্রি শিফট, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে অন্য কারণে আমাদের এই ডিএনএসটা পড়া হবে না। তাই আমাদের, যেহেতু এটা সিসিএন এর টপিক আছে, আজকের সময়ের মধ্যে এটা পড়ে ফেলতেছে। বেসিক্যালি ডিএনএস সম্পর্কে আপনাদের কিছু হলেও আইডিয়া থাকার কথা। বলেন তো ডিএনএসটা কি? ডিএনএস কি করে? খায় না মাথায় দেয়? স্যার ডিএনএস আইপি অ্যাড্রেসের এগেইনস্টে নাম দেয়, যাতে আমরা মানে হিউম্যান রিডেবল নামের মাধ্যমে আইপি ঠিকানাতে যাইতে পারি। যেহেতু স্যার আইপি কিছু কম্বিনেশন অফ নাম্বার, তো নাম্বার তো স্যার মনে রাখা সম্ভব না। এটার এগেইনস্টে যদি আমরা কোনো নাম জানি, তাহলে অবশ্যই সেটা ইজিলি মনে রাখা সম্ভব। আর ডিএনএস ওই কাজটাই করে যে আইপি অ্যাড্রেসের এগেইনস্টে নাম রেজুলেশন করে, এবং ওই নামের মাধ্যমে আমরা ওই আইপি ঠিকানাতে যাইতে পারি। অ্যাকচুয়ালি আপনি যা বলছেন সেটাই উত্তর, কিন্তু আমি আর একটু ইজি ডাইজেস্টেবল। সেটা হলো আপনি, এই কনসেপ্টটা আসছে ফোন বুক থেকে। কোত্থেকে আসছে? কোন বুক স্যার? ফোন বুক। মোবাইল আসার আগেও কিন্তু টেলিফোন ছিল, রাইট? জি স্যার। মোবাইল আসার বহু আগে থেকে টেলিফোন ছিল। তো সেই টেলিফোনের জন্য ছিল ফোন বুক। কারণ ওই যে মোবাইলেও তো আপনি আপনার বাবার নাম্বার কিভাবে লিখছেন? নাম্বার দিয়ে মাই ড্যাড, মাই ফাদার, যাই হোক একটা কিছু নাম দিছে, আপনার চয়েস। তো কনসেপ্টটা ওখান থেকে আসছে যে আমাদের জন্য নাম্বার মনে রাখা কঠিন। ব্যাপারটা আমি আর একটু বুঝাই। দেখেন, PINGGOOGLE.com। আমরা একটা আইপি পাইলাম না? 142.250.182.14 পাইছি তো, রাইট? জি স্যার। এইবার
আমি আইপিটাকে কপি করি। লেট মি কপি। কপি মনে হইছে। আমি এবার এটা ব্রাউজারে যাই। পেস্ট অ্যান্ড গো। গুগল আসছে না? জি স্যার। আমি কি আর নাম google.com লিখে ঢুকছিলাম না আইপি দিয়ে লিখে ঢুকছিলাম? স্যার আইপি দিয়ে। কিন্তু আপনারা কি এইভাবে ব্রাউজ করেন? না স্যার। বা গুগলের আইপি যে এইটা, হ্যাঁ, গুগলের আসলে আরো অনেক আইপি আছে, শুধু এইটাই যদি এরকম হয়, আর 50টা যদি ওয়েবসাইট আপনি রেগুলার ব্রাউজ করেন, আর 50টা আইপি যদি আপনাকে এরকম মনে রাখতে হয়, ওইটাই তো আপনি পারবেন না। জি স্যার। সো ব্যাপারটারে এই জন্য ইজিয়ার করার জন্য সেই ফোন বুকের সিস্টেম থেকেই আসলে ডিএনএস এর উৎপত্তি। এটা হচ্ছে ইজি কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তো দ্বিতীয় কথা হচ্ছে এই ডিএনএস আমাদের কেন লাগবে আর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে কেন লাগবে? আমাদের তো কাজ আসলে আইপি ম্যাক অ্যাড্রেস এই জাতীয় জিনিস নিয়ে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যারা ব্যবহারকারী ইউজার যারা আছে, তারা কিন্তু ওই ওয়েবসাইটে google.com না আসলে আমাদের কাছে কমপ্লেন দিবে, রাইট? তাই ডিএনএস কিভাবে কাজ করে এই ফাংশনটা আমাদের জন্য বোঝা জরুরি। ডিএনএস সার্ভার কিভাবে কনফিগার করে সেটা আমরা জানতে যাব না, বাট ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমাদের জন্য জানাটা জরুরি। সো ওইটারে আমরা ডিসকভার সেটা হচ্ছে কি, আপনি যখন এখানে লিখতেছেন, কি লিখলেন? www.google.com। বিশ্বাস করেন আর নাই করেন, এই কমের পরে আর একটা ডট আছে। এই কম কথাটা লিখছি না? এই কম কথাটার পরে কি আছে? আরো একটা ডট আছে, যে ডটটা আমি দেখতে পাচ্ছি না। এই ডটটাকে বলে হচ্ছে রুট। ডটটাকে কি বলে? রুট। হুম। ওকে। সো ডিএনএস এর ফাংশন আসলে শুরু হয়, মনে করেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছেন, সেটা google.com। তো এই google.com-এ যে আপনি ঢুকবেন, এটার প্রথম শুরু হয় আসলে, আমি এই ছবিটা একটু যদি দেখাই, ছবিটা যদি একটু লক্ষ্য করেন, এই কনসেপ্টটা প্রথমে শুরু হয় আপনার পিসিতে। মানে আপনার পিসি একটা ডিএনএস সার্ভার হিসেবে কাজ করে। আপনার পিসির মধ্যে ডিএনএস এর তথ্য থাকতে পারে। google.com এর আইপি কত, সেই তথ্যটা আপনার কম্পিউটারে থাকতে পারে। তবে বুঝছেন, এটা কিন্তু পার্মানেন্টলি আপনার কম্পিউটারে থাকে না সাধারণত। মনে করেন আপনার ল্যাপটপটা আপনি মাত্র অন করছেন বা কম্পিউটারটা মাত্র অন করছেন, তাহলে google.com এর আইপি কত, এটা কি আপনার ল্যাপটপ জানার কথা? না স্যার, মাত্র ইনিশিয়ালি জানা কথা। ইনিশিয়ালি জানার কথা না। তাহলে আপনি যদি www.google.com লিখেন, আপনার কম্পিউটার এই তথ্য আপনাকে প্রদান করতে পারবে না যে google.com এর আইপি কত। ক্লিয়ার? জি স্যার। এরপর এই জিনিসটা যেহেতু সে পারতেছে না, সে ফেলড, ওকে, ভালো কথা। এবার নেক্সট কার কাছে যাবে? নেক্সট যার কাছে যাবে তার নাম হচ্ছে লোকাল ডিএনএস সার্ভার। তার নাম কি? লোকাল ডিএনএস সার্ভার। এখন এই লোকাল ডিএনএস সার্ভার আসলে কি? আমরা যখন আইপি কনফিগারেশন করি কম্পিউটারে, কি করি? আইপি কনফিগারেশন, এই যে এই জায়গায় আমরা করি না আইপি কনফিগারেশন। দাঁড়ান আমি একটু দেখাই। আহ ইন্টারফেসটা গেল কোথায়?
এই যে এই জায়গায় আমরা আইপি কনফিগারেশন করি না, এইখানে আমরা ডিএনএস এর অ্যাড্রেস লিখি না। জি স্যার। তো ডিএনএস এর অ্যাড্রেসে মনে করেন আপনি লিখলেন 8.8.8। এই 8.8 কি আপনারা জানেন? এইটা একটা স্যার গুগলের গুগলের ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার। তো এটার আসলে শুধু গুগলের ডিএনএস সার্ভার আপনি যদি বলেন তাহলে আসলে কম বলা হবে। এটা বলতে হবে আপনাকে, এটা অ্যাকচুয়ালি গুগলের রিকার্সিভ ওপেন ডিএনএস সার্ভার। কি বলবেন? স্যার ওপেন ডিএনএস গুগলের, সার্ভার। না না, ওপেন ডিএনএস বললে হবে না, শুধু গুগলের রিকার্সিভ ওপেন ডিএনএস সার্ভার। হোয়াট ইজ রিকার্সিভ একটু পরেই বুঝতে পারবেন। গুগলের কি বলবেন? গুগলের রিকার্সিভ রিকার্সিভ। রিকার্সিভ ওপেন ডিএনএস সার্ভার। ওকে, আচ্ছা। কেন রিকার্সিভ বলবেন, কেন ওপেন বলবেন, সেই কথাগুলোতে আসতেছি। তো এখন আপনি 8.8 বসাইলে সেটা হবে আপনার লোকাল ডিএনএস সার্ভার। অনেক সময় আইএসপি ডিএনএস সার্ভার প্রদান করে না, জি স্যার, আইএসপি থাকে। আইএসপি থাকে। তাহলে আইএসপিটা হয়ে যাবে কি? লোকাল লোকাল ডিএনএস ডিএনএস সার্ভার। সার্ভার। যে এমনও তো হইতে পারে যে আপনি কোনোটাই বসানি নাই। জি স্যার। তো হইতে পারে না? জি স্যার, হইতে তো পারে। যদি না বসান, তাহলে ডিএনএস সার্ভার হিসাবে কে কাজ করবে? দ্যাটস এ বিগ কোশ্চেন। তাইলে তখন কাজ করবে হচ্ছে হলো আপনার গেটওয়ে। কে? স্যার গেটওয়ে। গেটওয়ে। তো গেটওয়ে সাধারণত আমাদের কোথায় থাকে? আমাদের রাউটারে থাকে। জি স্যার, আপনার রাউটার। বাসায় হয়তো টিপি লিঙ্ক রাউটার, আমার বাসায় হয়তো মাইক্রোটিক রাউটার। তাহলে ওই যে গেটওয়ে, সেই গেটওয়ে হয়ে যায় আমাদের জন্য তখন কি? লোকাল ডিএনএস সার্ভার। সার্ভার। ওকে, আচ্ছা, জি স্যার। ভালো কথা। তো লোকাল ডিএনএস সার্ভারের কাছে এই তথ্য থাকতেও পারে, অ্যাজ লাইক এস ল্যাপটপ যেমন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, তাই না? জি স্যার। মানে এই মুহূর্তে আমি একটা ওয়েবসাইট আপ করলাম, ওয়েবসাইটটার নাম হচ্ছে ধরেন কি বলবো, appleorange.com। তো এই appleorange.com এই পৃথিবীতে মাত্র আপ হয়েছে। এই তথ্য আপনার ল্যাপটপে আছে? অবভিয়াসলি নাই। আপনার লোকাল ডিএনএস এর কাছে আছে? অবভিয়াসলি নাই। তাহলে এই সিনারিও তো হইতে পারে। তা এই সিনারিও যদি হয়, তাহলে এটা কার কাছে যাবে? এর পরবর্তী গন্তব্য হচ্ছে রুট ডিএনএস সার্ভার। কার কাছে যাবে? রুট ডিএনএস সার্ভার। রুট ডিএনএস সার্ভার। আমি অলরেডি বলছিলাম না যে আপনি google.com লিখতেছেন, ওই কমের পরে আরেকটা ডট আছে, যে ডটটা আপনি দেখতেছেন না, সেটাকে বলে হচ্ছে রুট। এই যে আমরা ডোমেইন কিনি, ডোমেইন যেখান থেকে নেই, তো যাদের থেকে নিচ্ছি তারা হচ্ছে আমাদের ডোমেইন প্রোভাইডার। ভালো কথা। সেই ডোমেইন এর ইনফরমেশন কার কাছে রাখতে হয় জানেন? রুট ডিএনএস এর কাছে থেকে রাখতে হয়। ওই রুটের কাছে তথ্য থাকে যে এই ডোমেইনটা এর কাছে আছে। পৃথিবীতে আমার যদি মেমোরি ভুল না করে থাকি, তাহলে 13টা রুট ডিএনএস সার্ভার আছে, এবং ম্যাক্সিমামই আমেরিকার কন্ট্রোলে রুট ডিএনএস সার্ভার। তো এই রুট ডিএনএস সার্ভার গুলার মধ্যে এই তথ্যগুলো আছে। ভালো কথা। কিন্তু রুট ডিএনএস এর কাছেও ইন অ্যান্ড অ্যাকচুয়াল এই তথ্যটা নাও থাকতে পারে। কেন? কারণ আমি ওয়েবসাইটটা মাত্র আপ করছি। তো তখন কি এটা রুট ডিএনএস জানবে না? জানবে না। তো রুট ডিএনএস এ যদি ফেল্ড করে, নেক্সট গন্তব্য হচ্ছে টিএলডি, টপ লেভেল ডোমেইন। এই যে আপনারা লেখেন না .com অথবা .gov.bd বা .bd ইত্যাদি ইত্যাদি, .edu, এগুলি হচ্ছে টিএলডি। তো জগতে প্রচুর টিএলডি আছে।
বাংলাদেশেও টিএলডি আছে, যেমন বিটিসিএল এর যে ডোমেইন সার্ভিস, এটা একটা টিএলডি, রাইট? তো টিএলডির কাছে এই তথ্য থাকতে পারে, পসিবিলিটিস হাই, আবার নাও থাকতে পারে। তো টিএলডির কাছেও যদি এই তথ্য না থাকে, তাহলে ফাইনালি একটাই জায়গা আছে, সেখানে অবশ্যই থাকার কথা, আর না থাকলে এই ওয়েবসাইট অকার্যকর। সেটা হচ্ছে অথরিটিভ ডিএনএস সার্ভার। হোয়াট ইজ কল্ড অথরিটিভ ডিএনএস সার্ভার? আপনি যখন ডোমেইনটাকে হোস্টিং করছেন, কোনো না কোনো একটা আইপিতে হোস্টিং করছেন, রাইট? তো সেই আইপির তথ্যটা নিশ্চয়ই আপনি আপনার যে ডিএনএস সার্ভার সেখানে লিখছেন, যে আপনার appleorange.com, যার আইপি হচ্ছে 2.2.2.2, এটা তো আপনি আপনার ডিএনএস সার্ভারে লিখছেন। তো আপনি হচ্ছেন তখন অথরিটিভ ডিএনএস সার্ভার। কখন? যখন আপনি সাধারণত হোস্টিং প্রোভাইডার হন। তো ভালো কথা, যদি তার মানে প্রসেসটা এইভাবে কাজ করে, পিসিতে যদি পেয়ে যায় ভালো কথা, কারো কাছে যাইতে হবে না। পিসিতে যদি না পায়, তাহলে লোকাল ডিএনএস এর কাছে যাবে। যদি লোকাল ডিএনএস এ পাওয়া যায়, তাহলে পিসির কাছে চলে আসলো, ভালো কথা, পিসি ক্যাশ করে নিল, পাওয়া গেল। লোকাল ডিএনএস এর কাছে নাই, তাহলে যাবে রুট ডিএনএস এর কাছে। রুট ডিএনএস থেকে পেয়ে গেল, তাহলে লোকাল ডিএনএস এর কাছে ব্যাক করবে, লোকাল ডিএনএস সেভ করবে, পিসির কাছে ফেরত পাঠাবে। যদি রুটের কাছে না থাকে, তাহলে লোকাল ডিএনএস সার্ভারের কাছে ফেরত আসলো, যাবে হচ্ছে টিএলডির কাছে। টিএলডি থেকে তথ্য আসলো, লোকাল ডিএনএস সেভ করলো, পিসির কাছে দিয়ে দিল, পিসি ডিসপ্লে করালো। এটা হইলে ভালো, না হইলে অথরিটিভ ডিএনএস সার্ভার। বাট অথরিটিভ ডিএনএস যদি ফেল করে, তাহলে আপনি সেই ওয়েবসাইটকে পাবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এখন আমরা কিভাবে বুঝবো আমাদের ডিএনএস আদৌ কাজ করতেছে কি করতেছে না? তো এটা বোঝার জন্য যে কমান্ড, সেটা হচ্ছে এনএস লুকআপ। এনএস লুকআপ google.com। দেখেন, এটা কে? স্যার আমার গেটওয়ে। গেটওয়ে। বললাম না, গেটওয়ে ডিএনএস সার্ভার হিসেবে কাজ করতে পারে। জি পারে স্যার। তো, দেখলেন? আচ্ছা, এখন দেখেন, আমি এই google.com এর পরে লিখে দিলাম 8.8.8। ডিফারেন্স কি কিছু পান? জি স্যার, এখন ডিএনএস সার্ভার হয়ে গেল 8.8.8। কি ডিএনএ আরো কিছু ডিফারেন্স কি পান? দেখেন তো, আইপি দুইটার পার্থক্য আছে। জি স্যার, আইপিরও পার্থক্য আছে। আর প্রথমে যে পিং দিছিলাম সেখানে পার্থক্য পাইছেন? জি স্যার, পার্থক্য আছে। চলেন তো এই দুইটার পিং দিয়া দেখি কোনটা ভালো। গুগল দিয়ে অবশ্য বোঝা মুশকিল। দুইটা একই রকম প্রায়, তাই না? কিন্তু আমি যদি সরাসরি google.com রে পিং দেই, তাহলে এখন আমার ওই 142ই পাচ্ছে, যার ল্যাটেন্সি হচ্ছে প্রায় 72 মিলি সেকেন্ড, রাইট? আচ্ছা, আমার দেখেন, আমার এখানে ডিএনএস ক্যাশ হয়। ডিএনএস, এই যে দেখেন, ক্যাশ। এই যে দেখেন, দুনিয়ার এন্ট্রি ফ্লাশ করে দেই, দিলাম। গুগলের আবার একটা পিং দেই, দেখবেন এখানে জমা হয়ে যাবে গুগলের তথ্য। এই যে দেখেন চলে আসার কথা, এই যে চলে আসছে, ফেসবুক চলে আসছে। গুগল মোস্ট প্রবাবলি আমার এই যে পিসিতে অলরেডি ক্যাশ আছে, যে কারণে এই লোকাল ডিএনএস পর্যন্ত আসে নাই, বাট এই যে লোকাল ডিএনএস এ ক্যাশিং গুলা হচ্ছে। ওকে, আপনি একটা জিনিস বোঝেন, যেই কারণে আমি এই কথাগুলা বললাম। তাইলে আমরা ডিএনএস সার্ভারকে মোটা দাগে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিকার্সিভ ডিএনএস সার্ভার। হোয়াট ইজ কল্ড রিকার্সিভ? যারা ক্যাশ করে। পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট, ওই যে 8.8.8, গুগল কি বৈশা বৈশা বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট এন্ট্রি দিছে বসে বসে, যে অমুক ওয়েবসাইট তার আইপি এইটা,
অমুক ওয়েবসাইট তার আইপিএনটা, গুগলের কি খায় দায় কাজ নাই? নিশ্চয়ই গুগল এটার এন্ট্রি দেয় নাই। তাহলে গুগল করেটা কি? সে আসলে ক্যাশিং করে, ঠিক যেমনটা লোকাল আইএসপি মানে আইএসপি গুলা করে, ঠিক যেমনটা আমার বাসার রাউটারে করা আছে। তাহলে এগুলোর চরিত্র কেমন? এগুলোর চরিত্র হচ্ছে আসলে রিকার্সিভ ডিএনএস সার্ভার, মানে ক্যাশিং হয়। আরেক ধরনের ডিএনএস সার্ভার আমরা এই আলোচনায় খুঁজে পাইছি, সেটা হচ্ছে অথরিটি। মানে সেখানে ক্যাশিং হয় না, সে বরঞ্চ তার ওয়েবসাইট এন্ট্রি দেয়, যে ওয়েবসাইটের নাম হচ্ছে appleorange.com, এর আইপি হচ্ছে 2.2.2। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও আরো দুই ধরনের ডিএনএস পাইছি, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে টিএলডি। তো আমাদের টোটাল এই চারটা ডিএনএস সার্ভার ছিল। একটা হচ্ছে ডিএনএস রিকার্সর, যেখানে মূলত আসলে ক্যাশিং হচ্ছে। মূলত এই যে বললাম যে গুগলের 8.8 আপনি কি বলবেন? আপনি যখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না, তখন আপনি এটা বলতে পারেন এটা একটা গুগলের ডিএনএস সার্ভার, দ্যাট অল উইল বি ওকে। বাট আপনি যখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাক্ট করতেছেন, তখন আপনার এটা বলা উচিত যে এটা একটা ওপেন, ওপেন মানে যে কেউ ইউজ করতে পারবে, ওপেন রিকার্সিভ ডিএনএস সার্ভার। আপনি যেমন একটা জিনিস দেখেন, এটা কেন ওপেন বলতেছে? আপনাদের কার কেউ কি ক্লাসে ল্যাপটপ নিয়ে ক্লাস করতেছেন? কেউ ল্যাপটপ কম্পিউটারের সামনে কি আছেন? আচ্ছা, আমি একটা জিনিস দেখাই দিই, যদি থাকেন ভালো, টেস্ট করতে এখনই পারবেন। যদি না থাকেন, তাহলে আপনারা পরে কইরা নিয়ে। যেমন ধরেন, আমি এইখানে একটা কমান্ড দিলাম, দেখেন, NS লুক আপ, তারপর একটা আইপি দিছি 118.179.223.10। আপনি যদি আম্বার আইটি নেটওয়ার্ক ইউজার না হয়ে থাকেন, তাহলে আপনি যদি এটা দেন, আপনার কমান্ড কাজ করবে না। দেখেন এখানে অন্য কিছু আসবে। অথবা আপনি যদি এটাও দেন, আমার বাসার আইপি 210.210, এটাও দেখবেন কাজ করবে না। ঠিক আছে? কিন্তু আমার কাজ করতেছে। কেন কাজ করতেছে? কারণ এই দুইটা ডিএনএস সার্ভারে আম্বার আইটির ইউজ করার সুযোগ আছে। আম্বার আইটির জন্য এটা খোলা আছে, সবার জন্য না, শুধু আম্বার আইটির ব্যবহারকারী। এখন গুগলেরটা হচ্ছে সবার জন্য খোলা, যে কারণে এটা ওপেন। রিকার্সিভ বলতেছি কারণ এখানে ক্যাশিং হয়। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জগতে অলরেডি 13টা ডিএনএস সার্ভার আছে, সেটার কথা বললাম, টিএলডির কথাও বলছি, আর অথরিটিভ কারা সেটাও বলছি। তার মানে একটা জিনিস আমরা বুঝতেছি, অথরিটিভ ডিএনএস সার্ভার হচ্ছে মূলত আসলে যারা কিনা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, যারা কিনা হোস্টিং এর বিজনেস করে, এটা তারা ব্যবহার করে, রাইট? আর রিকার্সিভ ডিএনএস হচ্ছে ওই আইএসপি বা 8.8 এর মতো সার্ভিস যারা প্রোভাইড করে তারা ব্যবহার করে। ইভেন আপনি আপনার বাসায় একটা রিকার্সিভ ডিএনএস সার্ভার খুলতেই পারেন, ভেরি মাচ পসিবল। তাতে কি হবে, আপনার বাসাতেই ডিএনএস এর রিকোয়েস্ট গুলা প্রসেস হবে, আরো লেটেন্সি কমে যাবে। সো এই কারণে আপনি জিনিসটা করতে পারেন। আচ্ছা, এখানেও পার্থক্য দেওয়া আছে, এবং অথরিটিভ ডিএনএস এবং রিকার্সিভ ডিএনএস এটা ইন্টারভিউ বোর্ডে একদম কমন কোশ্চেন হিসেবে আসে। আচ্ছা, ডিএনএস আপনি যেটা বললেন বা আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে ফরওয়ার্ড ডিএনএস। মানে নাম থেকে আইপি তে কনভার্ট করা, এটা হচ্ছে ফরওয়ার্ড ডিএনএস এর কাজ। বা ডিএনএস এর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটাকে বলে রিভার্স ডিএনএস, মানে আইপি থেকে নামে কনভার্ট করা। এবং এটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয়। যেমন আপনার যদি নিজস্ব হোস্টেড মেল সার্ভার থাকে, তাইলে ওইখানে একটা ডিএনএস এর এন্ট্রি আছে। ডিএনএস এর প্রায় অনেক ধরনের এন্ট্রি আছে, তার মধ্যে একটা এন্ট্রি হচ্ছে পিটিআর এন্ট্রি বা পয়েন্টার এন্ট্রি, এবং এটা মেল কমিউনিকেশনের জন্য আপনার লাগবে। তো সেই এন্ট্রিটা হলো আইপি থেকে নামে কনভার্ট করার এন্ট্রি। সো সেইটা হচ্ছে, এটি রিভার্স ডিএনএস বা আরডিএনএস নামে পরিচিত। এটা এটা জানা রাখার দরকার আছে। কেন দরকার আছে? ধরেন আপনি একটা কোম্পানিতে আইটি পার্সন হিসাবে জয়েন করছেন, ওকে, ভালো কথা। তো আপনাদের অফিসে একটা মেল সার্ভার আছে। আপনার আগে একটা কোম্পানি ছিল, আইএসপি থেকে লাইন নিছিলেন, তার আইপি দিয়া সেটা হোস্ট করা ছিল।
এবং তার রিগার্ড ডিএনএস এন্ট্রি গুলা ওইভাবেই ছিল। এখন আপনি আইএসপি যখন চেঞ্জ করবেন, তখন অবভিয়াসলি ওই পুরোনো আইএসপির আইপিটা থাকবেন। এখন নতুন একটা আইপি হয়তো আপনাকে আইএসপি দিছে, এখন আপনি দেখতেছেন আপনার মেল কমিউনিকেশন টোটালি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? বিকজ অফ নাথিং, বিকজ আইপিটা চেঞ্জ হয়েছে, পয়েন্টার এন্ট্রিটা ভুল। কারণ পয়েন্টার এন্ট্রিটা হয়ে রয়েছে আগের আইপিতে। এখন আপনাকে কি করতে হবে? আপনার নিজস্ব যদি অথরিটি ডিএনএস সার্ভার থাকে তাহলে আপনি নিজেই এটা সলভ করতে পারেন। আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন, যে আপনি যে আইএসপি থেকে সার্ভিস নিয়েছেন তাদের নিশ্চয়ই অথরিটি ডিএনএস সার্ভার থাকার কথা। তাহলে তাদেরকে রিকোয়েস্ট করেন যে ভাই, আপনারা আপনাদের ডিএনএস সার্ভারে একটা পিটিআর এন্ট্রি দেন। পিটিআর এন্ট্রিটা দিবেন হচ্ছে আমার মেল সার্ভার, তার মধ্যে পিটিআর এন্ট্রি দিবেন আপনাদের যে আইপিটা আমি মেল সার্ভারে বসাইছি সেটা। তাইলেই কিন্তু আপনার ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিছুক্ষণ হয়তো সময় লাগবে, ডিএনএস ফ্লাশ হইতে সময় লাগে, তো ফ্লাশ হয়ে গেলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমরা দুটো ক্লাস ধরে ক্লাস করতেছি একই জিনিস। তো আমরা বেসিক্যালি প্রথমত সিএলআইটা কিভাবে কাজ করে সেটা দেখেছি। আজকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশন নিয়ে ক্লাসটা শুরু করলাম। গত ক্লাসে আমরা সিএলআই এর বিভিন্ন মুড লেভেল এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। কিভাবে আপনি নিজেকে সিএলআই তে এক্সপার্ট করতে পারেন উইথ দ্য টাইম এন্ড প্র্যাকটিস, সেটার আলোচনা আমরা করে ফেলছি। আমরা কলিশন ডোমেন এন্ড ব্রডকাস্ট ডোমেন আগেই বহু আগে আলোচনা করছিলাম, আজকে এটার একটু রিপিট করছি। প্লাস বোঝার চেষ্টা করছি সিএসএমএ, সিডি এবং সিএ, যেটা আসলে প্রিভেন্টিং টেকনিক অফ কলিশন ডোমেইন। তো সেটা কিভাবে কাজ করে, কিভাবে ফাংশন করে সেটা নিয়ে বোঝার চেষ্টা করছি। ফাইনালি আমরা ডিএনএস এবং তার প্রায়োগিক প্রয়োগ, বিশেষ করে আমরা যদি, যেহেতু নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তাদের কাস্টম থিঙ্কিং কেমন হইতে পারে, তাদের কোন কোন ক্ষেত্রে ইউজ কেস আসতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সো আপনাদের বাসার হোমওয়ার্ক হচ্ছে হলো আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশন করবেন, আপনাদের প্যাকেট ট্রেসার ফাইল আপনাদের নামে আমাদের ডেলিভার করবেন যে আমি এই কাজটা করছি যেমন আমি দিছি। প্লাস আপনি বেটার হয় আপনি আপনার নিজস্ব পার্সোনাল কালেকশনে আপনার কমান্ড পিডিএফ জেনারেট করতে থাকেন। অ্যাট দি এন্ড অফ দ্য ডে, অফকোর্স, আপনার নিজস্ব একটা ফাইল স্ট্রাকচার থাকবে, যে ফাইলটা দিয়ে আপনি দেখা যাবে যে ওকে ফাইন, আপনার জন্য জবে এটা খুব হেল্পফুল হচ্ছে শুরুতে। ভবিষ্যতে এগুলো লাগবেই না, কারণ অনেকটাই আপনার হাতে চলে আসবে, বাট শুরুতে এটা লাগবে। ইন্টারভিউ বোর্ড গুলোতে আপনার ফেস করতে সুবিধা হবে, সেটা আপনার জন্যই ভালো। কারণ আমি দিলে বই দিয়ে দিছি, বইয়ের মধ্যে অলরেডি কমান্ড সবই আছে, তার থেকে বেশি আছে। বাট বই ঘাটায়া ওই যে ঝালটা না মানুষের মুখে না খেয়ে নিজের মুখে খাইতে হয়। সো নিজের মুখে খাইলে আপনার জন্য সুবিধা হবে। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। নতুন টপিকে আমরা নেক্সট ক্লাসে যাব। নতুন টপিক বলতে নতুন স্লাইডে। কারো কোনো জিজ্ঞাসা? হ্যালো? না স্যার। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। বাই দিস টাইম আপনারা একটু হোমওয়ার্কটা করে রাখেন, তাতে আপনাদের জন্য ভালো। ক্লাসের সাথে যদি আগান আপনাদের জন্য ভালো হবে।